আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। ওনার নাম অনিক। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে। ওনার গ্রামের নামটি উনি উল্লেখ করেছেন, কিন্তু সঙ্গত কারণে প্রকাশ করতে নিষেধ করেছেন বলে আমরা গ্রামের নামটি বলছি না। ঘটনাটির সময়কাল 2012 কি 13 সাল হবে। উনি ওনার যে ফুফাতো ভাই, তার সাথে বেশ ভালো একটা সম্পর্ক রেখেছিলেন ছোটবেলা থেকেই। বেশ ভালো বন্ধুত্ব ছিল দুজনের মধ্যেই। ওনার ফুপুর বিয়ে হয়েছিল খুব কাছাকাছি একটা জায়গাতে, যার কারণে ওনার দাদাবাড়ি, বিশেষ করে অনেক ভাইয়ের দাদাবাড়ি যেখানে ছিল আর কি, সেখান থেকে ফুপুর বাড়িতে আসা যাওয়াটা রেগুলারই হতো। ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল। তবে মাঝখানে বেশ কিছুদিন কোনো একটা কারণে, লেখাপড়ার কারণেই হোক বা তার ফুফাতো ভাই কোনো কারণে কারোর সাথে ওভাবে যোগাযোগ করতেন না। এই মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, এরপর আবার স্বাভাবিক হয়ে যায়। অনেক ভাই মাঝে মাঝেই ওই ফুফাতো ভাইয়ের বাড়িতে গিয়ে ওই ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতেন। বাড়িটা ছিল এমন জায়গায়, চারদিকে ধানি জমি, মাঝখানে মাটি ফেলে উঁচু করে একটা ভিটার মতো করা, সেখানেই বাড়ি তৈরি করা হয়েছিল। চারদিকে ধান ক্ষেত, চারদিকে ঝিরিঝিরি বাতাস এসে লাগে, বেশ চমৎকার একটা পরিবেশ। ফুফাতো ভাইয়ের সাথে যখন উনি বিভিন্ন সময় চলতেন, বিশেষ করে এই 2012-13 সাল, তার আগে কিন্তু তার আচরণে কোনো ধরনের কোনো অসংলগ্নতা বা অন্য কোনো কিছু দেখা যেত না। 2012-13 সালের দিক থেকে হঠাৎ করে উনি ওনার ফুফাতো ভাইয়ের মধ্যে কিছু অদ্ভুত আচরণ দেখতে পেলেন। উনি দেখলেন যে ওনার সাথে যখন ওর ফুফাতো ভাই থাকে বা অন্য সময় থাকে, সব সময় কালো বিড়াল ধরার জন্য সে উঠে পড়ে লাগে। কালো বিড়াল দেখলেই ওটাকে ধাওয়া করতে শুরু করে। কিন্তু কালো বিড়াল তো ধরাটা বেশ কঠিন। শুধু কালো বিড়াল না, যে কোনো বিড়াল ধরাটাই বেশ কঠিন যদি সেটা পোষা বিড়াল না হয়। আর কালো বিড়াল ধরাটা আরও বেশি কঠিন, কারণ হচ্ছে আক্রমণাত্মকভাবে যদি বিড়ালকে ধরতে যাওয়া হয়, বিড়াল তো জোরে দৌড় দেবে, বিভিন্ন জায়গায় ঢুকে যাবে, যার কারণে বিড়ালকে ধরা তো বেশ মুশকিলই হয়ে যায় আর কি, বেশ মুশকিলের ব্যাপার। এরকম অনেক চেষ্টা করে এই অনিক ভাই এবং তার ফুফাতো ভাই দুজন মিলে অনেক চেষ্টা করে একটা কালো বিড়াল ধরেছিল না, তবে সেটা ছেড়ে দিতে বাধ্য হন, কারণ হচ্ছে সেটা একদম পিওর কালো না। কথা ছিল নাকি একদম কুচকুচে কালো হতে হবে, কোনো জায়গায় সাদা কোনো লোমও থাকা যাবে না, এমন একটা শর্ত ছিল। কিন্তু কেন তার ফুফাতো ভাই এই বিড়াল খুঁজছে এটা বলে নাই, খালি বলেছে এরকম একটা শর্ত আছে, কালো বিড়াল খুঁজতে হবে। অনেক চেষ্টা করার পরেও কালো বিড়ালটা আসলে সে ধরতে পারে নাই। অনেক ভাই বুঝতে পেরেছিলেন যে তার সাথে থাকা অবস্থাতেই কালো বিড়াল নিয়ে যেভাবে তার উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়, রাতের বেলা বা অন্যান্য সময়গুলোতে সে কালো বিড়াল খুঁজবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কালো বিড়াল খোঁজার মূল উদ্দেশ্য কি সেটা উনি জিজ্ঞেস করলেও বারবার তার ফুফাতো ভাই এড়িয়ে যেতেন। ফুফাতো ভাইয়ের নামটি সঙ্গত কারণে বলছি না। তো এর ভিতর হয় কি, রাতের বেলা ওনারা মাছ ধরতে যাবেন। এখানে বলে রাখা ভালো, অনেক ভাইয়ের মাছ ধরার কিন্তু বেশ একটা নেশা। রাতের বেলা মাছ ধরতে যাওয়া, যদিও বা উনি সাঁতার জানতেন না। ওনাদের বাড়ির কাছে তো বিল রয়েছে, আর মুন্সিগঞ্জে তো আড়িয়াল বিল রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এই আড়িয়াল বিলের যে বিস্তৃতি, এটা কিন্তু অনেক বড়। আর তাছাড়া ছোটোখাটো অনেক বিল তো রয়েছে পুরো মুন্সিগঞ্জ জুড়ে। ফুফাতো ভাইয়ের সাথে মাছ ধরার জন্য বের হয়েছেন। ফুফাতো ভাইয়ের হাতে একটা বড় ট্যাটা, বেশ ধারালো একটা ট্যাটা, বেশ ভারী ট্যাটাও বটে। মাছ রাখার জন্য একটা ব্যাগ। ওনারা মাছ ধরতে মাঝে মাঝেই বের হন। এখানে একটি কথা বলে রাখা ভালো,
অনেক ভাই ওনার ফুফাতো ভাইয়ের সাথে মাছ ধরতে আগেও বের হয়েছেন, কখনো মাছ পেতেন কখনো পেতেন না। কিন্তু হঠাৎ করে এমন একটা সময় আসে 2012-13 সালের দিকে যে তার ফুফাতো ভাই ট্যাটা নিক্ষেপ করার সাথে সাথেই বড় কোনো মাছ অবশ্যই সেটাতে বিঁধে যেত। চোখ বন্ধ করেও যদি কোনো জায়গা ট্যাটা নিক্ষেপ করত, সেখানে মাছ থাকুক না থাকুক, ট্যাটা ওঠানোর পর দেখা যেত বড় একটা মাছ ট্যাটাতে বিঁধে রয়েছে। এই রহস্যটা কোনোভাবেই অনেক ভাই ধরতে পারতেন না। ঘটনা কি, উনি যখন ট্যাটা নিক্ষেপ করেন 10 বার মারলে 2 বার হয়তোবা মাছের গায়ে লাগে, আর 8 বারই নিশানা ব্যর্থ হয়ে যায়। কিন্তু এ চোখ বন্ধ করে ট্যাটা নিক্ষেপ করে, বা এমন জায়গায় ট্যাটা নিক্ষেপ করে যেখানে মাছ থাকার কথা না, কিন্তু সেখানে কিভাবে মাছ ধরা পড়ে, এটা ওনার কাছে একটা রহস্য। যখন দেখলেন এই অবস্থা, তাই ফুফাতো ভাইকে সাথে নিয়ে সবসময় মাছ ধরতে যাবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এমনই এক রাতে তার ফুফাতো ভাইয়ের সাথে মাছ ধরার জন্য বের হয়েছেন। মাছ ধরার জন্য যখন বের হয়েছেন, পথে এক দাদার সাথে দেখা। উনি আবার খরা জাল পাততেন। বিভিন্ন জায়গায় এই জালটা বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি পানির কোনো প্রবাহে অনেকগুলো বাঁশ, বেশ বড় বড় বাঁশ লম্বালম্বি করে প্রথমে গেড়ে সেই বাঁশের সাথে বিভিন্নভাবে অন্য বাঁশগুলোর গিট দিয়ে এমন এক ধরনের জাল বেছানো হয়, একটা ত্রিভুজ আকৃতির একটা অংশ থাকে। ত্রিভুজ আকৃতির অংশের শেষ প্রান্তে একজন লোক যখন ওই জায়গার উপর দাঁড়িয়ে যায়, তার ভারে ওই জিনিসটা যখন দেবে যায়, সামনের অংশটা উঁচু হয়ে যায়। ওই সামনের অংশটা মূলত জাল, যেটা পানির একটা প্রবাহের উপরে পাতা থাকে। যখনই এই জিনিসটা উঁচু করা হয়, ওর ভিতরে থাকা মাছগুলো ওই জালের মধ্যে ধরা পড়ে। তখন এগুলোকে বড় একটা ডোলের মধ্যে রাখা হয়। এগুলো বিভিন্ন নামে অভিহিত, তবে তাদের এলাকায় খরা জাল বলে আর কি। তো ওই দাদা ওই খরা জাল দিয়ে মাছ ধরতেন। তো দাদার সাথে প্রতিমধ্যে দেখা অনেক ভাইয়ের এবং তার ওই ফুফাতো ভাইয়ের। তো দাদা জিজ্ঞেস করেন, কিরে অনেক, কোথায় যাচ্ছিস? বলে, যাই তো, আমি মাছ ধরতে যাই। তখন দাদা বলেন, যাই শোন, এই দিকে যা, আমি যেদিকে দেখাই ওই দিকে যাস না। কিন্তু এখন হয় কি, অনেক ভাই এবং তার ফুফাতো ভাই যেই দিকে যাওয়ার জন্য নিয়ত করে বের হয়েছেন, ওই দিকেই যাবেন। তার দাদার কথা মানলেন না, তবে দাদা কিছু পরামর্শ দিয়েছিলেন আর কি, যে ঠিক আছে, ওইদিকে যখন যাচ্ছিসই ওই হিজল গাছের ওই দিকটাতে যাস না। দাদা বলেছেন, কানে শুনেছেন, হয়তো আর এক কান দিয়ে বের করেছেন, এমন একটা অবস্থা। তারা রওনা দিয়েছেন। দুজনের কাছে কিন্তু টর্চ লাইট রয়েছে। তার ফুফাতো ভাইয়ের কাছে যে টর্চ লাইট, এটা চার্জার লাইট, বেশ পাওয়ারফুল চার্জার লাইট, অনেকক্ষণ চার্জ থাকে। আর অনেক ভাইয়ের কাছে যে চার্জার লাইটটা রয়েছে, এটা অবশ্য ছোট, অনেকক্ষণ চার্জ থাকে না, হয়তো বা আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা এরকম আর কি। আর ওনার ওই টর্চ লাইটটা প্রায় 3-4 ঘন্টা এরকম আলো থাকবে আর কি, এরকম আলো সাপোর্ট দিবে। ওনারা কি করেছেন, ওই হিজল গাছের ওই দিকটাতেই রওনা দিয়েছেন। এই হিজল গাছটা অনেক পুরনো। অনেক ভাই তার দাদিকে জিজ্ঞেস করেছিলেন এই হিজল গাছটার বয়স কত। তো দাদি নাকি বলেছিলেন যে উনি যখন খুব ছোট তখন নাকি এই হিজল গাছটাকে উনি এভাবেই দেখেছেন, বড় হয় নাই ছোট হয় নাই, একই রকম। তাহলে এর বয়সটা কত, এটা দাদিও বলতে পারছেন না। দাদির দাদারাও এই হিজল গাছটাকে দেখেছেন। এই হিজল গাছটার নিচে পানি রয়েছে। হিজল গাছটা তো যদি পানির নিচে ডুবেও যায় শেকড়, এটা তো সহজে মরে না আর কি। এটার পাশে পানির প্রবাহ রয়েছে। খুব ভুতুরে একটা জায়গা দেখেই মনে হয়, কারণ অনেকেই ওই হিজল গাছের বিভিন্ন অংশের সাথে নাকি লাল সুতা, লাল ফিতা এগুলো বেঁধে রেখেছে, হয়তো বা তাদের কোনো নিয়ত রয়েছে বা মানত করেছে, এই টাইপের কিছু একটা হবে আর কি। ওই দিকটাতে ওনারা যাওয়া শুরু করেছেন। তবে অনেক ভাইয়ের সাথে ওনার যে ফুফাতো ভাই ছিল, তিনি বলেছেন যে অনেক, খবরদার আলো জ্বালাস না, আমি যখন বলবো তখন আলো জ্বালাবি। ঠিক আছে, তাই করব। ওনারা যাওয়া শুরু করেছেন। যেতে যেতে যখন হিজল গাছের কাছে এসেছেন, তখন এই যে অনেক ভাইয়ের ফুফাতো ভাই, সে তার হাতে থাকা টর্চ লাইটটা যেই না জ্বালিয়েছেন, এমন একটা দৃশ্য দেখেছেন, অনেক ভাই প্রচন্ড ভয় পেয়ে যান। উনি জানতেন যে এই সাইডটাতে নাকি গজার মাছ পাওয়া যায়, কিন্তু উনি যে গজার মাছটা দেখেছিলেন, এটা কি আসলেই গজার মাছ ছিল? যখনই আলোটা মেরেছে তখন দেখা যায় এমন বিশাল একটা গজার মাছ, এটার মাথাটা এত বড়,
বিশেষ করে এর চোখ দুটো গরুর চোখের মতো নাকি বড় বড় আর লাল টকটকে। মনে হচ্ছিল ওই গজার মাছটা তাদের জন্য অপেক্ষা করছে, আর এমনভাবে তাকিয়েছে ওই মাছ তাদের দিকে, এটা দেখার সাথে সাথে অনেক ভাইয়ের পিলে চমকে যায়। কিন্তু তার সাথে থাকা ফুফাতো ভাইয়ের আসলে ওরকম ভয় ডর লেগেছে বলে মনে হলো না। তার ফুফাতো ভাই সাথে সাথে যে কাজটা করে, তার হাতে থাকা এই ভারী টেটাটা সজোরে ডান হাত দিয়ে নিক্ষেপ করে ওই গজার মাছের দিকে। যখনই নিক্ষেপ করেছে ওই টেটাটা গজার মাছের গায়েও গিয়ে লাগে। যখনই গায়ে লেগেছে তখন মনে হলো বড় এক ড্রাম ভর্তি রক্ত যদি ওই জায়গায় ঢেলে দেওয়া হয় তাহলে কি পরিমাণ পানি লাল হয়ে যেতে পারে। হঠাৎ করে ওই রকম লাল হয়ে গেল, বুঝাই গেল যে অনেক রক্ত বেরিয়েছে এই গজার মাছের শরীর থেকে। এদিকে ওনার ফুফাতো ভাই ওই টেটা নিয়ে শক্ত করে ধরে রেখেছে গজার মাছটা যেন ছুটতে না পারে। তবে গজার মাছটা মনে হলো পানির নিচে ডুব দিল, কিন্তু তার ফুফাতো ভাই ওই টেটাটা ধরেই রেখেছে। তার শরীরটা থরথর করে কাঁপছে, খুব ভয়ঙ্করভাবে কাঁপছে, কারণ বোঝা যাচ্ছে যে গজার মাছটা ছুটে যাওয়ার চেষ্টা করছে। অনেক ভাই তখন কি করেছেন, তখন ওনার ফুফাতো ভাইকে ধরার চেষ্টা করেছেন, শক্ত করে ধরে রাখার চেষ্টা করেছেন যাতে করে সে পানিতে না পড়ে যায়। এরকম অবস্থা ছিল মিনিট খানেক। এরপরে সব কিছু স্বাভাবিক। পানির ওই রক্তাক্ত অবস্থা ঠিকই ছিল, কিন্তু মনে হলো ওই টেটা থেকে মাছটি ছুটে গিয়েছে। টেটাটা যখন উপরে তোলা হলো তখন দেখা গেল ওই টেটার মাথার সাথে 3টি বড় বড় আঁশ বেঁধে রয়েছে বা গেঁথে রয়েছে। এই আঁশ 3টি অনেক ভাই টেটা থেকে খুলে হাতে নিলেন, প্রচণ্ড ভয় পেলেন, কারণ কি এত বড় আঁশ মাছের কি হয়, উনি কখনো এটা দেখেননি। অনেক শক্ত এবং বড় বড়, ওনার হাতের তালু জুড়ে যাচ্ছিল একটা আঁশ। হাতের তালু বলতে পুরো 5 আঙ্গুল সহ জুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ছোটখাটো একটা প্লেট উনি হাতে নিয়েছেন, আর অনেক শক্ত কালো একটা আঁশ উনি হাতে নিয়েছেন। এরকম আরও 2-3টা ছিল যেটা টেটার সাথে গেঁথে রয়েছিল, সেগুলো ছুটালেন। ছুটানোর পর এই আঁশগুলো তার ফুফাতো ভাই মাছ রাখার ব্যাগে রাখলেন। এরপর ওখান থেকে ওনারা হাঁটা শুরু করলেন। মাছ ধরবেনি, ওখান থেকে একটু এগিয়ে তার ফুফাতো ভাই যেখানেই টেটা নিক্ষেপ করে ওখানেই মাছ পায়। শোল মাছ, টাকি মাছ, এরকম অনেক ধরনের দেশি মাছ পাচ্ছেন তো পাচ্ছেন, বেশ বড় বড় মাছ, কালীবাউস, রুই, কাতলও পাচ্ছিলেন। এমন অবস্থা হলো যে ওই ব্যাগে এত মাছ হলো, এই মাছ আর তারা টানতে পারছিলেন না। এর মধ্যে হঠাৎ করে একটা অদ্ভুত জায়গায় ওনারা নিজেদেরকে আবিষ্কার করেন। ওনারা দেখতে পেলেন ওনাদের সামনে একটা মোবাইলের টাওয়ার রয়েছে। টাওয়ারটা বেশ উঁচু, টাওয়ারটার একদম মাথায় একটা লাল লাইট জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। অনেক ভাই চিন্তা করলেন, এ কি, আমরা এখানে কিভাবে আসলাম? এটা বাংলা লিংকের একটা টাওয়ার, এই টাওয়ারটা তো অনেক দূরে, তাদের গ্রাম থেকে অনেক অনেক দূরে। এই টাওয়ারে যাওয়ার জন্য 3টা বড় বড় খাল পার হতে হয়, 2টা রাস্তা পার হতে হয়, মানে সেই 3টা খাল পার হওয়ার পর বা এর মাঝে আবার রাস্তা রয়েছে, একটা খালের পরে রাস্তা বা তারপর একটা খাল, এরকম এরকম 2টো রাস্তা পার হতে হয়, 2টো নদী পার হতে হয়। এরপরে গিয়ে ওই টাওয়ার। কখনো যে এখানে আসেন নাই তা না, কালে ভদ্রে এখানে এসেছেন। ওইখানে একটা পেয়ারা গাছ ছিল, সেখানে লাল পেয়ারা হতো। লাল পেয়ারা বলতে পেয়ারার ভিতরে লাল টকটকে খুব মিষ্টি পেয়ারা। অনেকে ওই গাছ থেকে পেয়ারা পেরে এনে দিতেন। মাঝে মাঝে অনেক কষ্ট করে ওইখানে গিয়ে ওই পেয়ারা ছিঁড়ে আনতেন। ওখানে যেতেই লাগতো 3 থেকে 3.5 ঘন্টা নৌকা নিয়ে, ফিরতে লাগতো আবার একই রকম সময়। শখ করে যেতেন, হই হুল্লোড় করে। কিন্তু এইখানে ওনারা এত অল্প সময় কিভাবে আসলেন? কোনোভাবেই এই 3টা খাল এবং 2টো নদী পার করা ছাড়া এখানে আসা সম্ভব না। এখানে আসতে হলে অবশ্যই অবশ্যই সাঁতরে একটা অংশ পাড়ি দিতে হবে, না হলে নৌকা নিয়ে আসতে হবে। ওনাদের সাথে তো নৌকা নেই, ওনারা পায়ে হেঁটে কিভাবে এখানে আসলেন? আর এই টাওয়ারটা ওনাদের আগে থেকেই পরিচিত ছিল। ওনারা যখন এখানে আসলেন, আসার সাথে সাথে বুঝতে পারলেন ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে যাচ্ছে ওনাদের সাথে। তখন ওনার ফুফাতো ভাই কি করেন, ওনাদের হাতে থাকা ব্যাগটা, এই ব্যাগটার ভেতরে
কিছু নেই এমনটা অনুভব করেন। অনেক ভারী ছিল তো এটা। যখনই ব্যাগটা খুলেছেন এবং ওর মধ্যে টর্চ লাইট মেরেছেন, অবাক হয়ে যান। এতগুলো মাছ যেগুলো টানতেই কষ্ট হয়ে যাচ্ছিল, ভিতরে একটা মাছও নাই, শুধু রয়েছে ওই 3-4টে মাছের আঁশ, গজার মাছের আঁশ। এবার ওনার ফুফাতো ভাই কি করলেন, এই ব্যাগ যেটার মধ্যে এই গজার মাছের আঁশ ছিল এবং তার টেটাটা সজোরে পাশে থাকা নদীতে নিক্ষেপ করলেন। নদীতে পড়ার সাথে সাথে অদ্ভুত একটা দৃশ্য ওনারা দুজনেই দেখতে পেলেন অদ্ভুত রকমের একটা নৌকা হঠাৎ করে মনে হল নদীর পানির ভেতর থেকে ভুস করে ভেসে উঠেছে। আর এই নৌকাটা অদ্ভুত টাইপের নৌকা বলতে, আমরা সাম্পান যেটা বলি, সমুদ্রে যেটা চলাফেরা করে কক্সবাজার বা উপকূলীয় অঞ্চলে, সুন্দরবন বা এই অঞ্চলগুলোতে যেগুলো চলাফেরা করে, ওই টাইপের নৌকা। এই নৌকার দুই মাথাটা উঁচু, মানে চন্দ্রাকৃতির আর কি, এরকম। এই ধরনের নৌকা ওনারা বিভিন্ন সময় দেখেছেন, তবে সাধারণত এটা উপকূলীয় অঞ্চলে দেখা যায়, এটা জানতেন। এই নৌকা এখানে কিভাবে আসলো? অদ্ভুত টাইপের এই নৌকা, আর নৌকার একটা পাশে একজন লোক বসা, তার সাদা লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, চুল দাড়ি মিলেমিশে একাকার। চেহারা যে খুব সুন্দর এটাও না, চেহারা কুৎসিত এটাও না। এই নৌকাটা আস্তে আস্তে পাড়ে ভিড়ল এবং নৌকায় থাকা ওই ব্যক্তিটা বলল, দ্রুত উঠে পড়ো এখানে, তাড়াতাড়ি। কথা বলা মাত্রই প্রথমে এই অনিক ভাইয়ের ফুফাতো ভাই উনি উঠল, এরপর অনিক ভাই উঠল। কিছুক্ষণ পর তার ফুফাতো ভাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। নৌকায় থাকা ওই ব্যক্তি অনিক ভাইকে বলেছিলেন যে, বাবা একদম চোখ বন্ধ করে থাকবা, আমি বলার আগ পর্যন্ত কখনোই চোখ খুলবা না, চোখ বন্ধ করো। অনিক ভাই চোখ বন্ধ করলেন। এরপর শুধু শা শা শব্দ ওনার কানের পাশ দিয়ে যাচ্ছিল এবং প্রচন্ড জোরে বাতাস ওনার শরীরে লাগছিল। কোনো গাড়ির মধ্যে বসে জানালা যদি খুলে দেওয়া হয় এবং সেই গাড়ি যদি 100 কিলোমিটার স্পিডে চলে, তাহলে কি ধরনের বাতাস, দমকা বাতাস হিসেবে নাকে, চোখে, মুখে লাগবে, শরীরে লাগবে, ওই রকম বাতাস ওনার শরীরে লাগছিল। উনি বুঝতে পারছিলেন না এত বাতাস কিভাবে লাগছে, যদিও ওনার চোখ বন্ধ করে রাখারই নির্দেশ দেওয়া হয়েছিল। উনি কি করেছেন, এক চোখ বন্ধ রেখে আর একটা চোখ অল্প করে খুলেছেন। খোলার সাথে সাথে উনি যে দৃশ্যটা দেখতে পান, এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখতে পান উনি একটু আগে একটা সাম্পান জাতীয় নৌকায় ছিলেন, যেটা ছিল পানির উপরে একটা নদীতে, যেই নদীটাও ছিল ওনার চেনা। কিন্তু এখন উনি কোথায় আছেন? উনি দেখতে পান ধান ক্ষেতের প্রায় 1 হাত উপর দিয়ে এই নৌকা শূন্যে ভেসে ভেসে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন নাকি ওই নৌকা থেকে লাফ দিবেন এরকম চিন্তা করছেন। এরপর আর চোখ বন্ধ করে ফেলেন। তখন চিন্তা করলেন যে এ কোন জগতে নিয়ে যাচ্ছে, জিনেদের জগতে আটকে যাব না তো, এখনই নৌকা থেকে লাফ দেই, তাহলে তো অন্তত ধান ক্ষেতের ভিতরে গিয়ে পড়ব। এমন সময় শো শো শব্দে যে বাতাস ওনার শরীরে লাগছিল এটা থেমে যায়, বোঝা গেল নৌকাটা থেমে গেছে। এরপর নৌকায় থাকা ওই ব্যক্তি বলেন যে চোখ খোলো। উনি চোখ খোলেন, দেখতে পেলেন যে আরে উনি তো ওনার বাড়ির কাছে যে ঘাট সেখানে রয়েছেন। ওনার ফুফাতো ভাই তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এমন সময় পেছন থেকে একটা শব্দ ভেসে আছে, অনেক নাতি, ভয় নাই ভয় নাই, আমি আছি, এদিকে আয়। ওনার দাদা, যিনি খরা জাল পেতে বসে থাকতেন, দাদার কণ্ঠ শুনে উনি সাহস পান, দেখতে পান আসলেই দাদা দাঁড়িয়ে আছেন। উনি দ্রুত দাদার কাছে যান, প্রচন্ড ভয় পাচ্ছিলেন, দাদাকে ভয়ে জড়িয়ে ধরেন। দাদা বলেন যে আমি সব জানি, এখন চুপ থাক, সব কথা পরে বলবো, এখন চল গিয়ে তোর ফুফাতো ভাইকে নিয়ে আসি। পরে নৌকা থেকে তাকে তুলে আনা হয়। এরপর ভোজবাজির মতোই মিলিয়ে যায় সেই নৌকাটি, যেই নৌকাটিতে ওনারা রহস্যজনকভাবে এত দ্রুত চলে এসেছিলেন। 3.5 ঘন্টা লাগে যেখানে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওনারা বাড়ির কাছে চলে আসেন। এর মধ্যে দেখা যায় ওনার ফুপা এবং ফুপুকে, কারণ দেরি দেখে ওনারা খুঁজতে বের হয়েছিলেন। তখন তার দাদার সাথে দেখা হয়
দাদা বলেন যে তোমরা চিন্তা করো না, ওরা আসবে। ওনারা কিন্তু ওই নৌকায় থাকা অবয়ব নৌকাটাকে দেখেন নাই, ওনারা একটা নির্দিষ্ট দূরত্বে ছিলেন। তারপর এই অনেক ভাইয়ের ফুফাতো ভাইকে তাদের হাতে হস্তান্তর করা হয়। ওনার তখন জ্ঞান হালকা ফেরত আসছে, পরিপূর্ণভাবে স্বাভাবিক হয় নাই। তারপর তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়, তাকে নিয়ে যাওয়া হয়। এরপর অনেক ভাই দাদাকে ধরে যে দাদা সত্যি করে বলো তো আসলে ঘটনাটা কি, এরকম করে কেন, ওর আচরণ এত রহস্যময় কেন? কারণ দাদা আগে থেকেই অনেক ভাইকে বলেছিলেন উনি যেন এই ছেলেটার সাথে কম মেশেন। এখন আপন ফুফাতো ভাই বললেই তো আর হয় না, সম্পর্ক তো আর ছিন্ন করা যায় না। দাদাকে তো ভালো করে ধরেন যে দাদা বলো ঘটনা কি, তাকে এরকম দেখলাম কেন, তার আচরণ রহস্যময় কেন? তখন দাদা অদ্ভুত কিছু বিষয় খুলে বলেন, সেটার সাথে অনেক ভাই মেলান। বেশ কিছুদিন আগে অনেক ভাই যখন তার ফুফাতো ভাইয়ের সাথে রাত্রে শুয়েছিলেন, ফুফাতো ভাই তাকে বলেছিল যে শোন, যা হয়ে যাক বাইরে থেকে আমার মা বাবা যাই ডাকুক, মানে তোর ফুফা ফুফু ডাকুক, খবরদার দরজা খুলবি না, আর বাইরে যা হয়ে যাক বাইরে বের হবি না, আর আমার যে অবস্থাই হোক আমাকে স্পর্শ করবি না। এই কথার মর্মার্থ আসলে ওই সময় অনেক ভাই বুঝতে পারেন নাই। কিছুক্ষণ পর দেখা গেল যে এই যে অনেক ভাইয়ের ফুফাতো ভাই, সে কাউকে ডাকছে, আয় 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 এভাবে ডাকছে। এরপর তার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। তার কাঁপুনি দেখে অনেক ভাই ভয় পেয়ে যান, তাকে টাচ করেন, টাচ করার সাথে সাথে উনি স্বাভাবিক হয়ে যান। এরপরে অনেক ভাইকে বলতে থাকেন, এই তোকে না বলছি আমাকে টাচ করবি না, ধরবি না, যাই হোক না কেন, ধরলি কেন, ঘুমা, একটু বকাঝকা করেন। তাই ওই রাত্রের মতো ঘুমিয়ে গেছেন। এরপরে আর এক রাত্রে আর একটা ঘটনা ঘটে। একই রকম ভাবে তার ফুফাতো ভাই কিছু একটা রিচুয়াল করে কাউকে ডাকছে, আয় 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 এভাবে। এদিকে বাইরে কি হয়েছে, ঝগড়া শুরু হয়েছে দুজন ব্যক্তি। এই দুজন ব্যক্তি আবার তাদেরই আত্মীয়, এই অনেক ভাইয়ের একজন চাচা আর একজন আত্মীয়। দুজন বাইরে মনে হচ্ছে প্রচন্ড জোরে ঝগড়া করছে, একজন আরেকজনকে খুন করে ফেলবে এমন একটা অবস্থা আর কি। উনি কি করেছেন, বাইরে গিয়েছেন। বাইরে যাওয়ার পর দেখেন কিচ্ছু নাই, অবাক হয়েছেন, কি ব্যাপার এরকম ঝগড়া করছে এত রাতের বেলা। পরবর্তীতে যখন ফুফাতো ভাইকে জিজ্ঞেস করা হয় যে চাচারা এখানে এসে ঝগড়া করছে কেন, তখন তার ফুফাতো ভাই বলে, আরে তুই কি পাগল হয়েছিস, ওই চাচা তো অনেকদিন ধরে বিদেশে, এখানে আসবে কিভাবে, আর তুই বাইরে বের হয়েছিলি কেন, তোকে না নিষেধ করছিলাম বাইরে বের হবি না। তো এই ঘটনাটা দাদা কাছে যখন কিছু তথ্য শুনেছেন এই ঘটনার সাথে মেলান। দাদা বলেছিলেন যে এই ছেলেটা ভয়ঙ্কর এক কুফুরিতে লিপ্ত রয়েছে, কোনো একটা কারণে একটা জিনের সাথে ওর চুক্তি হয়েছে, সেই অনুযায়ী কাজ আগাচ্ছিল। মাঝ পথে হঠাৎ করেই সে এই রিচুয়ালটা বন্ধ করে দেয়, কিন্তু জিন ইতোমধ্যে ওর জন্য অনেক কিছু করে ফেলেছে। ও সফলতার দ্বার প্রান্তে চলে যাওয়ার মাঝখানে সে তার এই কর্মপদ্ধতিটা বন্ধ করে দেয়। কিন্তু জিন তো ওর কাছে চলে এসেছে, সে তো যেতে পারছে না, কারণ জিনকে একটা জিনিস দেওয়ার কথা ছিল, সেই জিনিসটাও ও জিনকে দিচ্ছে না, জিনকে ঘোরাচ্ছে, জিন ওর পিছনে ঘুরছে, কারণ এটা ছাড়া ওই জিনটা যেতে পারবে না। আর দাদা এটাও বলেন যে যখন এই অনেক ভাই এবং তার ফুফাতো ভাই মাছ ধরার জন্য যাচ্ছিলেন ওই হিজল গাছের ওই দিকটাতে, তখন দাদা তার বিশ্বস্ত এক ভালো জিনকে তাদের পাহারার জন্য পাঠিয়ে দেন। কিন্তু প্রতিমধ্যেই ঘটে এক দুর্ঘটনা। ওখানে গজার মাছ রূপী একটা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনকে আঘাত করে বসে। ফলে ওই পিশাচ শ্রেণীর জিনটা কি করেছে, এই দুইজনকে মেরে ফেলার জন্য এক মায়াজাল সৃষ্টি করে অনেক দূরে নিয়ে গেছে। ওই যে ভালো জিনটা সে কোনো উপকার করতে পারছিল না, কারণ হচ্ছে ওই গজার মাছের আঁশগুলো তাদের সাথে ছিল। যখন ওই ট্যাটা আর ওই আঁশ পানিতে ফেলে দিয়েছে, ওই ব্যাগটাও ফেলে দিয়েছে যেটার মধ্যে আঁশ ছিল, তখন মূলত ওই জিনটা ওখানে নৌকা নিয়ে হাজির হয়ে যায়, আর সাথে সাথে ওখান থেকে তাদেরকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসে। এই যাত্রায় তারা বেঁচে গিয়েছে। দাদা এটাও বলেন যে আমি দেখছি ওর কি করা যায়, কিভাবে ওকে ভালো পথে ফেরত আনা যায়। ওই রাত্রে তো অনেক ভাই তার বাড়িতে চলে যান। পরের দিন থেকে দেখা যায় যে তার ফুফাতো ভাইয়ের হাত একদম
অকেজো হয়ে গেছে। ডান হাত, যেই হাতটা দিয়ে ট্যাটা নিক্ষেপ করেছিল, একদম অকেজো, মানে কোনো রকম শক্তি সেই হাতে নাই। দাদা চিকিৎসা শুরু করেন। দাদা বলে দিয়েছিলেন 21 দিন পর আস্তে আস্তে হাতটা স্বাভাবিক হবে। দাদা নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে ঝাড়ফুঁক করতেন। আস্তে আস্তে সেই হাতটা স্বাভাবিক হলেও এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সেই হাতের শক্তি সেই ফুফাতো ভাই ফেরত পান নাই। উনি এখন নামাজ কালাম পড়েন, প্র্যাকটিসিং মুসলিম হয়ে গেছেন। দাদাকে জিজ্ঞেস করা হলেও দাদা এই বিষয়ে কোনো উত্তর অনেক ভাইকে দিতেন না। অনেক ভাই যখন তার ফুফাতো ভাইকে বলতেন যে তুমি কিভাবে আবার ঠিক পথে ফেরত আসলা, কিভাবে তোমার সাথে থাকা ওই জিনটাকে মুক্ত করা হলো, কোন পদ্ধতিতে, এটা আমাকে বলো, তখন ওই ফুফাতো ভাই বলতেন যে আমি অনেক ভুলের মধ্যে ছিলাম, অনেক ভুল করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আর যে পদ্ধতিতে দাদা ওই জিনটাকে আমার থেকে মুক্ত করেছেন, এই পদ্ধতিটা বলা যাবে না, কিভাবে কি হলো এটা বলা যাবে না, এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করো না। যদিও বা উনি প্রশ্ন করতে নিষেধ করতেন, তারপর অনেক ভাই প্রশ্ন করলেও উনি এই একটা উত্তর দিয়েই এড়িয়ে যেতেন যে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। আসলে কি হয়েছিল, কিভাবে ওই জিনটাকে মুক্তি দেওয়া হয়েছিল, এই বিষয়টা রহস্যই রয়ে গেছে। এটা দাদা জানেন, আর হচ্ছে অনেক ভাইয়ের ফুফাতো ভাই জানেন। ফুফাতো ভাই যে কাজটি করেছিলেন, এর ফলে ভয়ঙ্কর বিপদ এই অনেক ভাইয়ের উপরও নেমে আসতে পারত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে দাদার বিশেষ কিছু রুকিয়ার কারণে এই বিপদ থেকে ওনারা রক্ষা পেয়েছিলেন। আর ওনার ফুফাতো ভাইও সৎ পথে ফেরত আসতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। কারণ এই পথে যারা একবার যায় এরা সহজে কিন্তু ফেরত আসতে পারে না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমার রাশিদ ভাই, আমি রাশিদ ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে গোলাপগঞ্জে। আসলে একটু কাছ থেকে বলতে হবে। জি, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে গোলাপগঞ্জ থানা, আর হচ্ছে গ্রামটা হচ্ছে পুছে। আমি আসলে আসছি আমার নিজের কাহিনী, আমার ফ্যামিলি রিলেটেড, যেটা হচ্ছে আমাদের নিজের সাথে করতেছে, আমাদের পরিবারের সাথে করতেছে গেল 2 যুগ ধরে। গেল 2 যুগ ধরে ঘটতেছে। তো আমি গল্পটা শুরু করার আগে আসলে স্টোরি বললে ভুল হবে, সিরিয়াস, যেটা হচ্ছে আমার আব্বু ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা সাফার করতেছি। তো শুরুতে আমি আপনাকে বলে রাখি যে ইয়ার স্বার্থে যে বিষয়টা লাস্টে উঠে আসবে, শুরুতে বলে রাখতেছি যে আমার আব্বু ছোটবেলা থেকে ঘটনাটা শুরু। আমাদের বাড়ি হচ্ছে পুরোনো বাড়িটা, এখন আমরা নতুন বাড়িতে আসছি। পুরোনো বাড়িটা হচ্ছে আগেরকার চৌধুরী বংশের বাড়িগুলোর মধ্যে একটা দিঘি থাকতো, প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা দিঘি থাকতো। আমাদের দিঘিটার বিষয়টা আগে বলে রাখতেছি যে কোনো স্পেশাল অকেশন যদি হয়, কোনো বিয়ে শাদী কোনো ব্যাপার হয়, তো দিঘিটার মধ্যে উত্তাল হয়ে যেত, দিঘিটার মধ্যে স্বর্ণের কিছু দ্রব্যাদি উঠতো, যেগুলো ইউজেবল। তো ওগুলো ইউজ করার পর আবার ওই প্রোগ্রাম শেষে রেখে দেওয়া হয়। আমার আব্বুর তাছাড়া 5জন ছিলেন মোট। আমার কাজিন আব্বুর, উনি হচ্ছে দুপুরবেলা একদিন ওই দিঘির পাড় দিয়ে যাচ্ছেন। আমার আব্বুর কাজিন দেখলেন যে হঠাৎ এই সামনের মালামাল গুলো উঠতেছে। উনি আবার নিজের মধ্যে আসলে লোক চলে আসে। উনি এসে আমার আব্বুর আর একটা কাজিনকে বলে যে এই অবস্থা। উনারা যাওয়ার পর আসলে কিছু নেই, ম্যানেজ। আসলে এখানে আমার দাদুর ফ্যামিলির কোনো প্রবলেমই ছিল না বা কোনো দুঃখ ছিল না। এখানে আমার বাবা ছিলেন, আব্বু ছিলেন না। কিন্তু এরপর থেকে সাফার করতেছি আমার দাদুর ফ্যামিলি। শুরুতে হচ্ছে আমার দাদুর ফ্যামিলিটা ঘরের মধ্যে ফেটে যেত, এরপর ওপর ফেটে যেত। তো যতই রিপেয়ার করা হতো ঘুরে ফিরে আবার ওই আগের মতো। তো কিছুদিন পর আমার দাদু স্বপ্নে দেখেন যে হচ্ছে আমার আব্বুকে দেখা বলতেছে যে ওই দিঘি থেকে এক টাইপের লোকেরা এসে বলতেছে যে তো ছেলেটা দিয়ে দে, আর এই স্বর্ণ বাসন কুসন যা আছে সবই তোর। তো আমার দাদু বলতেছেন না, আমার বাচ্চা দেওয়ার দরকার নেই, আমার স্বর্ণের মালা দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমার বাচ্চাও দিব না, আমার কিছু দেবো। তারপর এই একই স্বপ্নটা 3 দিন সেম টাইপের স্বপ্ন, সেম সময় দাদু দেখেন। লাস্ট ওই দিন যেদিন দেখেন 3 নম্বর দিন দাদু তাড়াই দিচ্ছেন ওদেরকে।
ওরা যাবার সময় আমার দাদুকে বলল, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে যা বুঝবি। হুম। তো এরপর থেকে শুরু। আমার আব্বু তখন 11 বছর বয়স। আগেরকার যুগে হচ্ছে আপনার আমাদের লোকাল এরিয়াতে বা যে কোনো এরিয়াতে হচ্ছে টাইমের গাড়িগুলো চলতো, তেমন একটা ট্রান্সপোর্টের ভালো কোনো সিস্টেম ছিল না। তো আমার আব্বুর নানা বাড়ি, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে এখনকার গাড়ি চলে মানে যে গতিতে, সেই গতিতে মিনিমাম 130 মানে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আগের যুগে ঠিক আজকের সময় আমার আব্বুর বয়স যখন 11 বছর, সময়টা হবে 1960। সেই সময় আব্বু ঠিক এই মুহূর্তে আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে, আবার আব্বু ঠিক টাইমে হচ্ছে আমাদের আব্বুর নানা বাড়ি যেটা হচ্ছে সেখানে খুঁজে পাওয়া যায় আর কি। তো বিষয়টা অলৌকিক। এভাবে কেমনে যাবে আব্বু বলতে পারেন না উনি কেমনে গেলেন। তো এটা হচ্ছে ফার্স্ট কাহিনী। আমার আব্বুর বিয়েটা হয় অনেক বয়স হওয়ার পর, 38-40-এর মতো। মোটামুটি বিয়ে করবেন না এরকম সিচুয়েশন এসে বিয়ে করেন। আমার আম্মু আসার পর থেকে এই সমস্যা তেমন একটা বুঝে যায় নাই। যখন আমার বড় আপু 1986 সালে জন্ম হয়, জন্মের পর ওনার সমস্যাটা ধরা পড়ে 6 মাসের মাথায়। উনি হচ্ছে আসরের আজান শুরু হইতো, ওনার কান্না শুরু হতো। ঠিক এই শব্দে উনি কান্না করতেন। কান্নাটা এরকম ছিল যে একটা বাচ্চা কিছু একটা দেখতেছে আর ভয় পাচ্ছে। তো আমার আব্বু আবার কোরআনে হাফিজ, তখনকার যুগের অনেক বড় একজন আলিম। উনি আবার এই তাবিজ কবুলের ব্যাপারটা কাজ করতেন না। উনি বলতেন যে হচ্ছে আপনার এই কোরআনে সবকিছু, সব সলিউশন এখানেই আছে, আমলের উপর সবকিছু। তো অনেক গরম মানুষ, আমার আম্মু ভয় পাইতেন। ওনাকে আবার বিষয়গুলা ক্লিয়ারলি বলা যেত না, যেহেতু ওখানে কোনো স্কোপই নেই বলার। আব্বু আবার প্রাইমারি টিচার ছিলেন। উনি যখন ডিউটিতে যেতেন, আম্মু লুকিয়ে লুকিয়ে কিছু আলেম বা বুজুর্গ টাইপের লোকের কাছে যেরকমটাই হচ্ছে যাইতেন বা যাওয়ার কোনো পার্সন ইউজ করতেন। তো ওই কিছু একটা মাধ্যম পানি পড়া তারপর দিলে আছে আপুর কান্নাটা প্রবলেমটা হালকা সলভ হয়। তো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমার আপু হাঁটা শিখতে, সেই টাইমটা ওভার, হাঁটতেছে না আপনার ওভার হয়ে গেছে। একদিন আমাদের বাড়িতে আমাদের লোকালি একজন আপনার এই টাইপের বুজুর্গ টাইপের, কিন্তু একদম উন্মাদ টাইপের, যে আগেরকার বুজুর্গ গুলা হঠাৎ উন্মাদ টাইপের কিছু বুজুর্গ ছিল যে কোনো কিছুই কাউকে বলে না, হঠাৎ কিছু একটা বলে বা পাগলের মতো চলাফেরা করে, ফকিরের মতো চলাফেরা করে, কিন্তু ওদের মধ্যে আধ্যাত্মিক উন্মাদ না, চলার ধরন অন্যরকম ছিল, হ্যাঁ। সেটা বলেন। জি, হ্যাঁ, মানে অনেকটা ফকিরে, মানে আপনার কাপড় চোপড়ে কোনো নাই, কিন্তু চলতে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, সিরিয়াস কথাবার্তাই বলতে পারতেন ভাই। ওই রকম একজন লোক আসতেন আমাদের বাড়িতে। আমার দাদু ওই আমার আপুকে দেখা বলতেছেন যে কি করবো বাবা, আমার তো নাতিন হাঁটতেছে না। তো উনি বলতেছেন, আর ওই যে আপনাকে যেটা বললাম না আপনার দিঘির ব্যাপারটা, ওই বিষয়টা কিন্তু দাদু স্বপ্নে দেখার পর কারো শেয়ার করে নাই। এটা তো 1960 সময়কাল, কিন্তু আমার আপুর জন্ম 1986। ওই দিন ওই বুজুর্গকে আমার দাদু বলতেছেন যে হাঁটতেছে না, দেখো তো সেটা কি। ওই লোকটা আমার দাদুকে মানে এতই বকা দিচ্ছে যে তুই তুই হাঁটবি না কেন, সবই তো তোর দোষ। মানে ওই যে ঘটনাটা ও বলতে চাচ্ছে। এমনকি ও বলেই দিছে যে এরকম ছিল, তুই তো সবকিছু করছো, তোর তো ভুল, তুই তো সময়ের মতো কিছু করত নাই, এখন তো তুই কর, তোর কিছু হইলে তুই পারলে তুই কিছু কর, এরকমটা করতেছেন। তো উনি আর কিছু দেন নাই, আমার দাদু কোনো সাউন্ডলেস কিছু বলার নাই, উনি এটা বলেই চলে গেছেন। তো আমার এইরকম ওনার রোগবালাই লেগেই থাকতো। উনি আবার খুবই ট্যালেন্ট। ক্লাস 5 পর্যন্ত কোনো মতে আর কি আপনার স্কুলে গেছেন, তেমন একটা প্রবলেম ফেস করেন নাই, যে হাঁটা চলার মতো কোনো প্রবলেম হয় নাই। ক্লাস 6-এ উঠবেন, ওনার দেখা যাচ্ছে যে একটা সাইড চলে গেছে বলতে হচ্ছে প্যারালাইসিসও না, আবার অটিজমও না, ভালো। কিন্তু 6-এ উঠবেন, ধীরে ধীরে দেখা গেছে যে একটা সাইড যাচ্ছে। তো হঠাৎ একদিন আমার আপু সামনে হুমড়ি খেয়ে পড়ে যায়। তো দরজার সামনে একটা ফ্রন্টে দরজা ছিল, দরজার আপনার ফ্রেমের কিনারার মধ্যে মাথা লেগে ফেটে যায়। তখন থেকে আবার সিরিয়াস অবস্থা। ফেটে যাওয়ার পর হচ্ছে আপনার ওনার দেখা গেছে যে ওয়েট এত বেশি, এখন পর্যন্ত ডক্টরসরা যখনই দেখে যে 205 ওজন, উনি আবার স্বাভাবিক মানুষ, 3 ইঞ্চি, নর্মালি ওনার বডি তেমন ফ্যাট না, তারপর হচ্ছে 205 ওজন। এটা তোমার চিন্তার বাইরে। তো আমরা ইমেজ, তারপর হচ্ছে আপনার মেডিসিন বিশেষজ্ঞ, প্যারালাইসিস, অটিজম, কোনো রোগ নেই ওনার, কোনো সলিউশন নেই, কোনো ঔষধ নাই। লাস্ট ওনাকে হাইয়েস্ট চালায়
ওর আপনার ঘুমোর ট্যাবলেট আর কোনো ওষুধ নেই। ওনার প্রবলেমটা এই, এখন পর্যন্ত উনি এভাবেই আছেন। দ্বিতীয়ত হচ্ছে মেইন ঘটনা যেটা শুরু হয়েছিল, আমার মেজো চাচা, আমি হচ্ছে আমার আম্মুর কাছ থেকেই শোনা বিষয়টা, বা আমার ফ্যামিলি পার্সনের কাছ থেকে শোনা। আমি হচ্ছে ফ্যামিলি সবাই ছোট, তো উনিও বিয়ে করবে না। তো উনার ব্যাপারগুলো আম্মু 10 বছর ধরে উনাকে নিয়ে সংসার করতেছে, আমার মেজো চাচা, আমার ছোট চাচা, প্লাস হচ্ছে আমার আব্বু। তো আমার আম্মু হচ্ছে তখন আমাদের নতুন বাড়ি করে নিয়ে আসছেন আব্বুরা, মানে মরুর সম্পত্তির উপরে নতুন বাড়ি করতে। তখন এখানে একমাত্র মহিলা আমার দাদু আর আমার আম্মু। তো আব্বুরা যখন ডিউটি যেত পুরো বাড়ি খালি। আম্মু বলতেন আমার চাচাকে, দেখো তুমি যদি বিয়ে করো না তোমার দরকার নেই, কিন্তু আমার একটা গল্প গুজব করার মতো একজন পার্সন দরকার। উনি বলতেন যে না না, আমি হাই স্কুলের টিচার হয়ে আমি একটা সংসার চালাতে পারবো না। আম্মু বলতেন যে আবার তোমার ওয়াইফ যদি খেতে চায়, আমি যা খাবো তা খাবো, আমি যা পড়বো তা পড়বো, তুমি এসব নিয়ে টেনশন করো না। কেমন উনি রাজি হয়ে যায়। তো যাওয়ার পর আর কি আপনার এই বর্তমান আন্টি যিনি ওনার সম্বন্ধটা দেখতে যায় আর কি, আম্মু ব্যতীত সবাই যায়। সবাই যাওয়ার পর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়। সবাই পাগল। আসার পর থেকে উনি ওনার বিহেভিয়ার গুলা মানে বিশ্বাসযোগ্য না। উনি কারোর সাথে মিশতেন না। উনি যেখানে যে রুমে ওনাকে নিয়ে আসা হয়েছিল, ওনার স্বামীর রুম, ওই রুমটাতেই ওই বেডেই উনি থাকতেন, ওই বেডে নিয়ে খাবার দেওয়া লাগতো। আবার যখন আমার চাচা অথবা আব্বু ডিউটিতে চলে যেতেন, কেমন যেন অদ্ভুত টাইপের লোক ওনার কাছে আসতো। উনি আবার পরিচয় দিতেন এগুলো ওনার কাজিন, মামাতো ভাই, খালাতো ভাই, এরকম আর কি। তো যখন আছে আপনার কোন একটা বিষয় হচ্ছে চোখে লাগার মতো, তখন কিন্তু সন্দেহজনক হয়ে যায়, কৌতূহল। আমার আম্মু অনেকটা কৌতূহলী হয়ে যান। একদিন শুনতে পান আমার আম্মু পাশের রুম থেকে খুবই মানে এতই সুমধুর কণ্ঠ যে আপনার সচরাচর এরকম তালাওয়াত করা তিনি সচরাচর কে শুনে না, এতই সুমধুর কণ্ঠ। ওই তালাওয়াত শুনতেছেন, আম্মু একটু কান পেতেলেন, দেখলেন যে আপনার তালাওয়াতের পর দোয়া দরুদ হলো। আবার ওই আন্টি বলতেছেন যে বাবা আমার যে এরকমটা ভালো হয় সেরকম। উনি আবার রিপ্লাই শুনলেন যে একটা পুরুষ বলতেছে যে তুমি আমাকে বাবা ডাকতো, তোমার মেয়ের জন্য কোনো বাবা কোনোদিন খারাপ করে না, দেখো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। আমি আমার আব্বুর ব্যাপারটা বলছি যে আমার আব্বু অনেক বড় একজন কোরআনের হাফিজ, বলতে হচ্ছে একজন আলিম। উনি হচ্ছে সমাজে কিছু অনেক প্রভাবশালী কিছু লোক যে মনে করে যে উনি অনেক বড় একজন হুজুর, কিন্তু আমার আব্বু কোরআনে হাফিজ ছিলেন। আপনার মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নেই, উনি আসছে আপনার স্কুল লেভেলে পড়ালেখা করছেন আপনার। তবুও কিন্তু উনার আমল হচ্ছে মানুষরা মনে করতে যে উনি অনেক বড় বুজুর্গ, কিন্তু আমলের উপর আমাদের সবাই আপনার কোনো বিষয়ে আপনার ফারুক হাফিজ স্যার ওনাকে বলতো যে আম্মু যে ওনার আব্বুকে কিছু বলবে, বা আম্মুর সাথে আব্বুর রন্ডেড রিলেশনটা এরকম ছিল যে কোনোদিন কোনো 10 ইয়ার্স এর মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। কিন্তু ওই 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন আব্বু এতটাই মিসবিহেভ করতেছেন, আম্মুর সাথে রুট বিহেভিয়ার এতটাই ফায়ার হয়ে গেছেন যে লাস্ট মুহূর্তে আম্মুকে আব্বু বলতেছেন যে তুমি চলে যাও, তুমি আর এখানে থাকতে পারবে না। জি। তারপরে তো এমন অবস্থায় আম্মু ওই ভয় পান যে আসলে আব্বু কি করবেন, কি থেকে কি করে বসবেন। তো দ্বিতীয় দিন আমার আব্বু ডিউটিতে যাওয়ার পর এই ঘটনায় আপনার সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো কোনগুলো মনে হয়েছে সেটা একটু আমাদের বলুন। সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো হচ্ছে বর্তমান গেল 5 বছর ধরে বা তার একটু আগে থেকে আমরা ফেস করতেছি। যেমন অস্বাভাবিক ঘটনাগুলো হচ্ছে আমরা যে আমাদের বর্তমান রুমটা হচ্ছে ঘরটা হচ্ছে আমার ওই আন্টি করে পিছনের ঘর, তো উনি আমাদের সামনে আছে। তো মোস্ট ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের বাড়ির জানালাগুলা বা দরজাগুলাতে এত এত জোরে হঠাৎ এত সাউন্ড হয় যে যেমন কেমন ভেঙে ফেলতেছে, বের হবেন কিছু নেই। চালের মধ্যে এত জোরে জোরে করতেছে যে আপনার চালটা ছিঁড়ে ফেলতেছে, কোনো সমস্যা নাই বলে দেখবেন ঘরটাই বের হয়ে উপর তাকাবেন কিছুই নাই, বেনিশ। কিন্তু আপনি সাপোজ কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা কোনো ইবাদত বন্দেগী প্লাস হচ্ছে কিছু করতে গেলে এত দুর্গন্ধ এই চারদিকে, মানে আপনার মৃত মানুষ অথবা শ্মশানে কোনো মানুষ পড়ালে যে গন্ধটা হয়, কোনো ইবাদত বন্দেগী করতে গেলে এরকম সমস্যা। আচ্ছা ঠিক আছে, এইটাই আপনাদের মেইন সমস্যা। আর সমস্যার মধ্যে হচ্ছে যেমন এটা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে আশ্চর্য সমস্যা হচ্ছে যে ঘরে কোনো টাকা রাখলে লক ঠিক আছে, ব্যাগটাও ঠিক আছে, যত হেভি লক দিয়ে রাখেন 30% ও 20% টাকা থাকবে না, চলে যাবে। আচ্ছা
আবার হচ্ছে আমার আম্মু ট্রাই করে দেখতে কোরআন শরীফের মধ্যেও টাকা রাখে, ঠিকই সবকিছু ঠিক আছে, টাকা ভেতর থেকে নেই। আবার সব টাকা যায় না, 20 or 30। এই সমস্যার সমাধান এর জন্য আপনারা কিছু করেছেন? আমি সিলেট ডিভিশনে, বিশেষত আমি গেল 10 বছর ধরে, আমার 16 বছর বয়স থেকে এখন পর্যন্ত সিলেটের ডিভিশনের এমন কোন বুজুর্গ, আপনার দুটো ধর্মের, হিন্দু ধর্মাবলম্বী বলেন আর আপনার মুসলিম ধর্মে বলেন, আমি যেখানে যেই বলতে সেখানে গেছি। প্রথম অবস্থায় সবাই বলে ঠিক আছে আমরা পারবো, নেক্সট আপনার যখন যাওয়া হয় যে তখন আর বলে সরি আমাদের দ্বারা সম্ভব। এই সমস্যার পুরোটা মানে মানে কারণটা কি বলে আপনার মনে হয় আসলে? যেখানে গেছি সবাই একটা কথাই বলতেছে যে হিংসা। আচ্ছা, এবং এটা কে করেছে বলে আপনাদের মনে হয়? সবাই একই কথা বলতেছে যে ওই ফ্যামিলি থেকে ওই প্রবলেম যেগুলো আসলে দেখির প্রবলেম গুলো ওরা ওগুলা ক্যাপচার করে নিচ্ছে, ওগুলা ইউজ করে ওরা এরাই এটাই করতেছে যে এই ফ্যামিলির প্রতি হিংসার প্রয়োগটা তাদের এই মাধ্যম দিয়ে করতেছে যে আপনার এই ফ্যামিলিটা টোটালি ধ্বংস হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটির সময়কাল অনেক আগের, 1955 কি 56 সাল আনুমানিক এরকম হবে। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সিয়াম। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামে। ঘটনাটি মূলত উনি ওনার দাদির কাছ থেকে শুনেছেন। মূলত দাদির সাথেই ঘটেছিল ঘটনাটা। দাদির বাসাও এই গাজীপুর জেলাতেই। প্রথমে বাসার বিবরণটা দিয়ে নেই, ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। দাদির বাড়ির আশেপাশে ওই সময় বেশ জঙ্গল টাইপেরই ছিল। বাড়ির পেছন দিকে ছিল ফাঁকা মাঠ, সেখানে মানুষ কৃষি কাজ করত। এভাবেই চলছিল সবকিছু। সিয়াম ভাইয়ের দাদির ছোটবেলা থেকেই ছাগল পালার একটা অভ্যাস ছিল। ছোটবেলা থেকে উনি ছাগল পালতে খুব পছন্দ করতেন। ওনার ওই সময়ই 4 থেকে 5টি ছাগল ছিল। প্রতিদিন উনি ছাগলের জন্য ঘাস কেটে আনতেন, ছাগলকে খাবার খাওয়াতেন, গোসল করাতেন। এটা করে উনি বেশ আনন্দ পেতেন, আর পরিবারে এই ছাগল আয়ের একটা উৎসও হতো। প্রতিদিন যেহেতু ঘাস কাটতে যেতে হয়, মাঝে মাঝে পাশের বাড়ির ওনার বান্ধবীদেরকেও, যারা সমবয়সী ছিলেন, তাদেরকে ডেকে নিয়ে যেতেন। এমনই একদিন দিনের বেলাতেই ঘাস কাটতে যাওয়ার সময় পাশের বাড়ির এক বান্ধবীকে উনি ডাক দিয়ে নিয়ে যান। আসলে বান্ধবী কিনা এটা বলা মুশকিল, হয়তোবা তার ছোট বোনও হতে পারে। তো যাই হোক, এমনই একটা মেয়েকে উনি ডাক দিয়ে নিয়ে যান। তারও আবার ছাগল ছিল, সেও মাঝে মাঝে যাওয়ার সময় দাদিকে ডেকে নিয়ে যেত। এভাবেই একে অন্যকে সঙ্গ দিত আর কি। তো ওনারা গিয়েছেন ছাগলের জন্য ঘাস কাটতে, দুজনই দুটো কাঁচি নিয়ে গিয়েছেন ঘাস কাটার জন্য। মাঠে যাওয়ার পর ওনারা ঘাস কাটছেন, হঠাৎ করে ওনারা দুজনই শুনতে পান পানিতে কোনো কিছু নড়াচড়া করলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ। শব্দের উৎস খুঁজতে খুঁজতে ওনারা গিয়ে দেখেন ছোট্ট একটা ড্রেনের মতো কিছু একটা জায়গায় পানি জমে আছে। সেখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, ওই মাছগুলো লাফালাফি করছে। এত ছোট জায়গায় এতগুলো মাছ থাকাটা স্বাভাবিক না, কিন্তু ওনারা ছোট মানুষ, ওনারা এতগুলো মাছ দেখে খুশিতে একদম অস্থির হয়ে গেছেন। মাছও লাফালাফি করছে, ওনারাও খুশিতে লাফালাফি করছেন যে এতগুলো মাছ পেয়েছি, মাছগুলো নিয়ে যাই। আসলে ব্যাপারটা ছিল কি, যে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য কিছু জায়গায় গর্ত করা থাকতো। আগে এরকম বোরিং ঘর ছিল না, যেখানে মেশিন বসিয়ে ডিপ টিউবওয়েল থেকে পানি তুলে কৃষি জমিতে পানি দেওয়া হতো। তখন কি হতো, একটা নালার মতো কাটা হতো, ওই নালা দিয়ে আর একটা জায়গা থেকে পানি আনা হতো, ওই জায়গায় এসে জমতো। পরে ওখান থেকে ম্যানুয়াল সিস্টেমে দুজন ব্যক্তি বা একজন ব্যক্তি এই সেচ কাজ চালাতেন। একটা বড় একটা পাত্রের মতো থাকতো, সেটা কাঠের হোক বা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হোক, ওটার মধ্যে পানি ভরে অন্য জায়গায় ফেলা হতো। এভাবে কিন্তু সেচ কাজগুলো চলতো। মূলত ওই পানিগুলো রাখার যেই জায়গাটা, ওইখানেই এই মাছগুলো ছিল। যেহেতু আর একটা নালার মতো করা ছিল, আর অন্য জায়গা থেকে পানিগুলো আসতো, এখানে জমা হতো, তারপর এখান থেকে অন্য জায়গা দিত। এরকম ম্যানুয়াল পদ্ধতি আমি ছোটোবেলায় দেখেছি কিছু কিছু জায়গায়। তখন আমি অনেক ছোট, এখন তো এগুলো দেখাই যায় না।
হয়তো আমাদের লিসেনারদের মধ্যেও কেউ কেউ দেখেছেন এই পদ্ধতিটা, আর যারা একটু বয়স্ক আছেন তারা তো অবশ্যই দেখেছেন। তো ওই সময় 50-55 সাল বা 55-56 সালে তো গ্রামগঞ্জে এই পদ্ধতিতেই পানি দেয়া হতো আর কি। ওখানে মূলত এই পানির জায়গাতে মাছগুলো ছিল, তখন আশেপাশের লোকজনও ছিল না। ওনাদের মনে এটা আসে নাই যে এই সময়ে তো সেচের মৌসুম, এইখানে মানুষজন কোথায় গেল। ওনারা মাছ পেয়েছেন, ওনারা কি করেছেন, ঘাস কাটার জন্য যে কাঁচিটা ছিল, এই কাঁচি দিয়ে যেই ঘাসগুলো কেটেছেন, কাঁচি এক পাশে রেখে ঘাসগুলো আগে, যেই ঘাসগুলো কেটেছেন সেটা আগে প্রথমে বিছিয়েছেন। এরপর ওই গর্ত থেকে মাছ ধরে ধরে ওই ঘাসের উপরে রেখেছেন। রাখার পর আরও কিছু ঘাস ওই মাছগুলোর উপরে দিয়েছেন, দিয়ে ওই ঘাসগুলো বেঁধে ফেলেছেন। এভাবে দুইজনই কিন্তু করেছেন। এরপর দুইজনের হাতে দুটো কাঁচি নিয়ে এই ঘাসের বোঝা মাথায় তুলে দুজন হাঁটা শুরু করেছেন। ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দেখতে পান একটা বড় সড়ো বিড়াল। বিড়ালটা এসে বারবার ওনাদের পায়ের কাছে দাঁড়াচ্ছে, পায়ের সামনে এসে দাঁড়াচ্ছে, পায়ের সাথে শরীর ঘেঁষছে, কোনোভাবে আগাতে দিচ্ছে না। এখন ওনারা দুজন তো ছোট মানুষ, ওনারা চিন্তা করেছেন যে আশেপাশে এরকম অনেক বিড়ালই আছে, আর যেহেতু ওনারা মাছ ধরেছেন নিঃসন্দেহে মাছ খাওয়ার জন্যই বিড়ালগুলো এখানে এসেছে। বিড়ালগুলো বলতে ওখানে একটা বিড়াল ছিল। তখন এই দাদি কি করেছেন, ওনার হাতে থাকা যে কাঁচিটা ছিল এই কাঁচি দিয়ে ওই বিড়ালটাকে কোপ দেওয়ার জন্য ভয় দেখিয়েছেন। যখন এটা করেছেন এরপর দেখেন ওই বিড়ালটা নাই। ওনারা চিন্তা করলেন যে ভালোই হয়েছে, এই আপদ বিদায় হয়েছে। আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। কিছুটা পথ আগাতেই আবার অন্য একটি বিড়াল এসে একই রকম ভাবে তাদের পথ আগলে দাঁড়ালো, তাদের যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। ওনারা এটাকে ওভাবে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন। এরপর ওনারা কি করেছেন, বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে আসার কিছুক্ষণ আগে ওনারা দুজনই একটা বিষয় ফিল করেছিলেন, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হলো ওনাদের মাথার বোঝাটা বেশ ভারী হয়ে গিয়েছে। হঠাৎ করে এতটা ভারী হয়ে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক না। চিন্তা করলেন যে অনেকক্ষণ ধরে তো হেঁটে আসছি, এই জন্য হয়তো ভারী হয়ে গেছে। কিন্তু না, এতটাই ভারী হয়ে গিয়েছিল যে ওনারা মাথা থেকে ওই বোঝাটা ফেলে দিয়েছিলেন মাটিতে। একজন আরেকজনটা ধরে নামাবেন এরকম সুযোগ তো ছিল না, কারণ দুইজনের মাথায় তো বোঝা ছিল। ধপাস করে মাটিতে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পর দুজনই বলছেন যে কী ব্যাপার, এত ভারী হয়ে গেল কেন? দুজনের ঘাড় মাথা ব্যথা হয়ে গেছে একদম। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার এই বোঝা দুটো ওনারা মাথায় তুলেছেন। মাথায় তোলার ক্ষেত্রে একজন আরেকজনকে হেল্প করেছেন, বিশেষ করে যিনি ছোট ছিলেন, দুইজনের মধ্যে একটু আকারে ছোট ছিলেন, তাকে আরেকজন হেল্প করেছেন। এভাবে আর কি বোঝাটা মাথায় ওনারা তুলেছেন। এবার কিন্তু বোঝাটা স্বাভাবিক হয়ে গিয়েছে। তখন মূলত বাড়িতে ওনারা খুব অনায়াসেই চলে আসেন। বাড়িতে চলে আসার পর এই যে ব্যাপারটা দাদি কি করেছেন, দাদির মাকে বলেছেন। দাদির মা যখন শুনেছেন ওনার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগে। সাথে সাথে উনি দাদিকে গরম পানি দিয়ে গোসল করান। ওই যে মাছগুলো আনা হয়, ওই মাছগুলো রান্না করেছিলেও ওই বাড়িতে, কিন্তু রান্না করার পরেও, মানে দাদির মা তো রান্না করেছিলেন, এই মাছ দাদিকে খেতে দেয়া হয়নি, পরিবারের অন্য সদস্যরা খেয়েছিলেন। আর ওইদিকে দাদির সাথে আর একটা মেয়ে যে গিয়েছিল, সে কিন্তু এই ঘটনা বাড়িতে সে বলে নাই। সে যে মাছগুলো নিয়ে এসেছিল, এই মাছগুলো রান্না করার পর সে নিজেও খেয়েছিল, বাড়ির অন্য সদস্যরাও খেয়েছিল। বাস শুরু হয়ে গেল এরপর থেকে ঘটনা। ওই রাত থেকেই দেখা গেল যে এই যে দুই বাড়ি, এই দুই বাড়ির সদস্যদের শরীরে ছোট ছোট গোটা উঠেছে, বসন্ত হলে যেরকম হয় ওই রকম। কিন্তু দাদির বাড়িতে দাদি ছাড়া অন্য সকলেরই এই সমস্যা হয়েছে। আর অন্য যেই মেয়েটা, ওর বাড়িতে ওই মেয়ে সহ সকলেরই হয়েছে। এরপর এই বিষয়টা পুরো গ্রামে ছড়িয়ে যেতে শুরু করে। তখন তো অনেকেই চিন্তা করেছেন নিশ্চয়ই বসন্ত বিবির আগমন ঘটেছে, কারণ আগে কিন্তু এরকম ওলা বিবি, তারপর বসন্ত বিবি, এই ধরনের আগমন ঘটতো। গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। যখন এরকম সমস্যা শুরু হলো তখন সবাই চিন্তা করেছেন গ্রামের পর গ্রাম সাফ হয়ে যাবে, যেহেতু একের পর এক হয়ে যাচ্ছিল। কিন্তু মানুষ অসুস্থ হচ্ছিলেন, মানুষ ওভাবে মারা যাচ্ছিলেন না, এটাই একটা ব্যাপার ছিল। যেহেতু এরকম সমস্যা শুরু হয়েছে, তখন বেশ কয়েক গ্রাম পরে এক কবিরাজ ছিল, তাকে
সবাই খবর দেয় যে তুমি আসো, এই সমস্যাটা সমাধান করো। উনি আবার এইসব বিষয়ে বেশ পারদর্শী ছিলেন। তো উনি আসার পর এগুলো সমাধান করতেন বলতে উনি রাতের বেলা এসে সব বাড়িতে গিয়ে ঝাড়ফুঁক করতেন, পুরো গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন রুকিয়া করতেন, এরপর উনি চলে যেতেন। এভাবে বেশ কিছুদিন উনি করেছিলেন, যে একটা নির্দিষ্ট সময় ছিল যে এই সময় জুড়ে করতে হবে। ওই গ্রামের কেউ কিন্তু ওই যে বসন্ত বিবি বা এই টাইপের কাউকে কখনো দেখে নাই। মূলত বসন্ত হওয়ার কারণেই এই ধরনের চিকিৎসা শুরু হয়েছিল। একদিন দিনের বেলা উনি আসেন, শেষ দিনটা দিনের বেলাতে কাজ করতে হবে। উনি শেষ করেনও, দুপুরবেলা ওই গ্রামের শেষ বাড়িতে এসে ওনার কাজ শেষ হয়, উনি চলে যাবেন। ওদিকে গ্রামে বসন্তের প্রকোপটা কমে এসেছে, ওরকম কোনো প্রাণহানিও হয়নি আল্লাহর রহমতে। গ্রামের কয়েকজন বললেন যে কবিরাজ মশাই আপনি খাওয়া দাওয়া করে যান। উনি বললেন যে না, আমি খাবো না, আমার খাওয়ার নিয়ম নাই এভাবে এই ধরনের কাজ করতে এসে, আমি বাড়িতে চলে যাব। যেহেতু ওনার নিয়ম নাই, উনি ওনার বাড়ি থেকে হাঁটা ধরলেন। একটা মাঠের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে। উনি যখন মাঠের ভেতর দিয়ে হাঁটা শুরু করেছেন, ওনাকে কিন্তু অনেকেই দেখছেন, কারণ মাঠের চতুর্দিকে বিভিন্ন ঘর বাড়ি তো আছে। হঠাৎ করে সকলে দেখতে পেলেন বিশাল বড় বড় সব শকুনগুলো উড়ে আসা শুরু করেছে। আর হঠাৎ করেই এই শকুনগুলো কবিরাজের উপর আক্রমণ শুরু করেছে। কবিরাজ মশাই তো চিৎকার চেঁচামেচি করছে, ওরে বাবা গো, মা গো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে মেরে ফেললো এগুলো, সবাই আসো এইদিকে। সকলে এত বড় বড় শকুন আকৃতির এই পাখিগুলো দেখে কেউ সাহস করছে না আগানো। সবাই বুঝতে পেরেছে ঘটনাটা কি। নিঃসন্দেহে এই কবিরাজের উপর এই জিনগুলো আক্রমণ করেছে। তাকে আক্রমণ করে, তাকে ঠোকর মারতে শুরু করে। গ্রামের লোকজন দূরে দাঁড়িয়ে দেখছিল, কেউই ভয়ে এগিয়ে আসার সাহসই করে নাই। উনি যে গ্রামে ঝাড়ফুঁক করে উপকার করলেন, গ্রামের একজন মানুষও এগিয়ে আসেন নাই ওনার বাঁচানোর জন্য। বেশ কিছুক্ষণ পর দেখা গেল শকুনগুলো যেভাবে উড়ে এসেছিল ওভাবেই আবার উড়ে চলে গেল। তখন গ্রামের লোকজন এগিয়ে আসলেন যে আসলে ঘটনাটা কি দেখার জন্য। গিয়ে দেখলেন সেই কবিরাজ মশাইয়ের জামা কাপড় পরে আছে, রক্তের ছিটে ফোঁটা পড়ে আছে, কিন্তু একটা হাড়ও অবশিষ্ট নাই। মাংস তো নাই, হাড়ও খেয়ে ফেলেছে এই ভয়ঙ্কর শকুনগুলো। আসলে এই শকুনগুলো যে স্বাভাবিক কোনো শকুন ছিল না, এটা গ্রামের লোকজন বুঝতে পেরেছিলেন। এখানে একটা বিষয় রহস্যাবৃতই থেকে যায়, ওই মাছগুলো হঠাৎ করে ওখানে কেন এসেছিল। আর দাদি সহ তার সাথে আরেকজন যিনি ছিলেন, ওনারা এই মাছটা ধরলেন, ধরার পর নিয়ে আসছিলেন। ওই বিড়ালটা এসে বাধা দিল, হঠাৎ করে মাথার বোঝা ভারী হয়ে গেল। ওই খাবার রান্না করার পর যারা খেয়েছিলেন ওই মাছ, সকলেরই বসন্ত রোগে দেখা দিল বা বসন্ত রোগে আক্রমণ করলো। যে কবিরাজ এটা সমাধান করার চেষ্টা করেছিলেন, সেই কবিরাজকেই এই শকুনিগুলা খেয়ে ফেলল। আসলে এগুলোর রহস্যই বাকি। দিন দুপুরে এই ধরনের ঘটনা ঘটল, রহস্যগুলো আজও অজানা, তবে ঘটনাটা মুখে মুখে রয়েছে। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আর একটা ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আজকে যে আমি ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছেন তার বাসা সিলেটে, এবং তার নাম ঠিকানা আমাকে সঙ্গত কারণে শেয়ার করতে মানা করেছেন, যার কারণে আমি শেয়ার করলাম না। তো এই ঘটনাটা হলো তার বন্ধুর ঘটনা। তো আমি এই ঘটনাটা শুরু করতেছি। ঘটনাটা সিলেটের মালনীছড়া চা বাগানের ভিতরের দিকে। তো যিনি শেয়ার করছেন তার বন্ধু, তার নাম হচ্ছে আবির। পাহাড়ি রাস্তা আর চা বাগানের দেখার নেশায় গত বছর বর্ষার এক রাতে একা বাইক নিয়ে সে বেরিয়েছিল। লক্ষ্য ছিল যে বাগানের ভিতরে অবস্থিত একটা পুরনো ব্রিটিশ বাংলাতে রাত কাটানো, কিন্তু আবির জানতো না প্রকৃতির এই রূপের আড়ালে কি এক ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে। এখানে শোনা যায় যে এই ব্রিটিশ বাংলাতে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে। তো নর্মালি হচ্ছে আবির ভূত প্রেতে বিশ্বাস করে না, আর সে এই রোমাঞ্চকর বা ভৌতিক প্লেসগুলো খুব পছন্দ করে এবং ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে। আর রহস্য উদ্ঘাটনের জন্য তার একটা নেশা। তো একদিন সে চলে যায় সেই ব্রিটিশ বাংলাতে, এবং রাত প্রায় তখন 11টা বাজে। কুয়াশা আর বৃষ্টি ঝাপসায় সামনের রাস্তা
মানে প্রায় ঝাপসা দেখা যায় এরকম। তো সে তার বাইক নিয়ে সে আবির যাচ্ছিল। তো আবির হঠাৎ দেখলো যে রাস্তার মাঝখানে একটা সুন্দর কিশোরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে জীর্ণ এক সাদা ফ্রক আর হাতে একটা পুরনো দিনের লন্ঠন মধ্যে এখানে হারিকেন বোঝানো হয়েছে। সে সময় হারিকেন বেশি প্রচলিত ছিল। তো এই নির্জন রাতে চা বাগানের গভীরে একটা যুবতী মেয়ে একা দাঁড়িয়ে আছে, ব্যাপারটা মোটেও স্বাভাবিক ছিল না। তো আবির বাইক থামিয়ে জানতে চাইলো যে কি ব্যাপার, আপনি এখানে এত রাতে কি করছেন? তো মেয়েটি কোনো কথা বলল না, শুধু আঙ্গুল উঁচিয়ে চা বাগানের একটা সরু আলপথের দিকে ইশারা করলো। আবির ভাবলো হয়তো মেয়েটি কোনো পথ হারিয়ে বা বিপদে পড়েছে। তো সে বাইক থেকে নেমে মেয়েটির পিছনে যেতে শুরু করলো এবং ভাবলো যে হয়তো মেয়েটাকে এগিয়ে দেওয়ার জন্য ইশারা করতেছে, হয়তো কথা বলতে পারে না। তো সে কোনো চিন্তা না করে সেই মেয়েটার পিছে যেতে শুরু করলো। তো চা গাছের পাতাগুলো বাতাসে তোরে ফিসফিস করে কথা বলছিল, এরকম তার কাছে মনে হচ্ছিল যে কেউ তাকে কোনো একটা কিছু তাকে ভিতরে যাইতে মানা করতেছে, সাবধান করতেছে, এইরকম তার কাছে একটা চা বাগানে, যেহেতু আমি একটু বলতেছিলাম যে হালকা বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, যার কারণে সেই চা বাগানের পাতাগুলোকে তাকে মনে হয় যে সাবধান করতেছিল যে ভিতরে যেও না। তো হঠাৎ মেয়েটি একটা বিশাল রেইন ট্রি গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আবির কাছে যেতেই দেখলো লন্ঠন হাতে মেয়েটি আর সেখানে নেই। তার বদলে গাছের ডালে ঝুলছে একটা ভাঙা লন্ঠন, যা থেকে কিছু নিভু এক নীল আলো বেরোচ্ছে। আর ঠিক তখনই আবিরের কানে এলো এক অমানসিক খিলখিল হাসিটা কোনো মানুষের হতে পারে না, সেটা ছিল যেন কয়েকশো কণ্ঠের এক বীভৎস আর্তনাদ। আবিরের এটা শুনে তো মানে গায়ের রক্ত যেন হিম হয়ে গেল। সে টর্চের আলোতে দেখার চেষ্টা করলো চারিদিকে এবং সে গাছের ডালে সেই মেয়েটিকে বসে থাকতে দেখলো। এটা দেখে তো আবির খুবই অবাক হলো, যে মেয়েটাকে সে হেল্প করার জন্য তার পিছে আসলো, অথচ এই মেয়েটা এক নিমেষের মধ্যে উধাও হলো এবং সে দেখতে পাচ্ছে যে সেই মেয়েটা সেই একটা গাছের ডালের মধ্যে বসে আছে। তো এটা দেখে তো আবির খুবই ভয় পেয়ে গেল এবং কি করবে বুঝতেছে না। সে বুঝতে পারছে এটা 100% কোনো মানুষ না, এটা অন্য কিছু হতে পারে। তো হয়তো সে বিপদে পড়েছে কোনো একটা, তাকে সেই মেয়েটা হলো প্রলোভন দেখিয়ে বা একটা বিপদের বলে এখানে ভিতরে নিয়ে এসেছে। তো এখন এখানে থাকা কোনোভাবেই নিরাপদ না, সেটা আবির বুঝতে পারে এবং সে এক দৌড়ে সে তার বাইকের কাছে চলে যায় এবং যখন সে বাইক লাগাতার কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই বাইকটা স্টার্ট নিচ্ছিল না এবং দেখে যে সেই মেয়েটা ইতিমধ্যে সেই গাছ থেকে নেমে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতেছে এবং একটা অদ্ভুত হাসি দিচ্ছে। যে হাসিটা কোনো মায়ার হাসি নয়, সেই হাসিটা খুবই ভয়ানক একটা হাসি। অথচ কিছুক্ষণ আগে যে মেয়েটা এত সুন্দর একটা মেয়ে ছিল, সেই মেয়েটার এখন দেখলে যেন শরীরের মধ্যে ঘাম বের হয়ে যায়, এত পরিমাণ ভয়ানক দেখতে। তো আবির কিছু বুঝতে পারতেছিল না কি করবে, কারণ তার বাইকটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। এবং যখন সে বাইকটা ফেলে দিয়ে দৌড়ানোর চেষ্টা করে মেইন রোডের দিকে এবং দৌড়াতে থাকে। তো অনেকক্ষণ দৌড়ানোর পর সে চিন্তা করে যে অনেকক্ষণ দৌড়িয়েছে সে এবং সে হয়তো সেখান থেকে সেই জায়গার থেকে অনেক দূরে এসেছে। তো এখানে কারো কাছে হেল্প নেওয়া যাক। তো যখন সে সামনের দিকে এগিয়ে কারো কাছে হেল্প নেওয়ার জন্য মেইন রোডের কাছে চলে যায় এবং দেখে যে মেইন রোড দিয়ে কোনো ধরনের গাড়ি যাচ্ছে না। তো সে অপেক্ষা করতে থাকে এবং একটা সময় একটা গাড়ি চলে আসে, আর সেটা কোনো বড় গাড়ি না, একটা বাইক। একজন বাইক চালিয়ে আসতেছে এবং সে ইশারা করে সেই বাইকওয়ালাকে থামানোর জন্য। যখন সেই বাইকওয়ালাটা কাছে আসে, সে তো দেখে এত অবাক হয়ে যায়, এই বাইকটা তার বাইক, যে বাইকটা সে ফেলে দিয়ে এসেছিল এবং সেই বাইকের মধ্যে একটা মেয়ে বসে আছে। আর সেই মেয়েটাই এখন তাকে দেখতে ভয়ানক লাগতেছে না, সেই মেয়েটা এখন আগের থেকে মনে হচ্ছে যে দ্বিগুণ সুন্দর দেখা যাচ্ছে। তো এটা দেখে তো
আবির খুবই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, যে মেয়েটাকে, যে বাইকটাকে আমি ফেলে রেখেছি সেই বাইক এত দূরে, সেই বাইক এবং মেয়েটা কিভাবে আসলো, এটা কিভাবে সম্ভব। তো এটা দেখে তো আবির কি করবে বুঝতে পারতেছে না। এখন সে পিছনে ফিরে যাবে নাকি সামনে দৌড়াবে, সে কোনোভাবেই কোনো কিছুই বুঝতে পারতেছিল না। তো এক সময় সেই মেয়েটা তাকে দেখে মুচকি মুচকি হাসতেছিল। তো এটা দেখে আবির, যেহেতু সেই মেয়েটাকে দেখে এখন ভয়ানক লাগতেছে না, তো সে জিজ্ঞেস করে যে আপনি আমার কাছে কি চান, কেন আমার পিছু নিয়েছেন। তো সেই মেয়েটা বলে আমি তোমাকে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু আবির বলে যে এটা কিভাবে সম্ভব, এটা কখনোই সম্ভব না, আমি আপনাদের সাথে আপনার সাথে আমি থাকতে চাই না। যখনই এই কথা বলেছে আবির যে আমি আপনার সাথে থাকতে চাই না, তখনই সেই মেয়ের সুন্দর মুখটা যেন এক এক নিমেষের মধ্যে একটা ভয়ঙ্কর রূপেই ধারণ করলো। আর এটা দেখে আবির কি করবে বুঝতে না পারে পিছন দিক দিয়ে দিল এক দৌড়। দৌড় দেওয়ার পরে সে কতক্ষণ দৌড়িয়েছে সে জানে না। এক সময় সে লক্ষ্য করে যে সেই মেয়েটা তার সামনেই দাঁড়িয়ে আছে এবং তার থেকে আগের থেকে ভয়ঙ্কর রূপে। তো আবির আর কোনোভাবেই তার জ্ঞান আর ধরে রাখতে পারে না, আবার সেখানে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এরপরে আবির আর কিছু মনে নেই। পরের দিন যখন সকাল হয়, সকালের আলো ফোটে, সে সময় কিছু মানুষ তাকে দেখতে পায় কাদা শরীরে, কর্দমাক্ত অবস্থায়, সারা শরীরে কাদা অবস্থায় সেই চা বাগানের ধারে পড়ে থাকতে। এবং যখন লোকজন তাকে জ্ঞান ফেরায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তখন আবির সব কিছু খুলে বলে এবং সেই লোকেরা তাকে, সেখানকার একটা ভালো লোক ছিল, এক বৃদ্ধা, সে তার বাসায় নিয়ে যায় এবং তাকে সব কিছু খাবার খাওয়ায় এবং পরিচ্ছন্ন পোশাক আশাকগুলো সব কিছু ঠিকঠাক করে দেয়। তো পরবর্তীতে আবির জানতে পারে যে ওই জায়গায়, ওই বিশেষ করে ওই ব্রিটিশ বাংলাতে নাকি এই ধরনের ভৌতিক ঘটনা ঘটে, যার কারণে মানুষেরা, এখানকার এলাকার মানুষেরা রাতের বেলা সেই প্লেসে কেউ যায় না বা সেই বাংলাতে কেউ যায় না। দিনের বেলা হয়তো মানুষ সারাদিন পরিশ্রম করে রেস্ট নেয়, কিন্তু দিনের বেলা ওইরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে না। শুধুমাত্র যারা রাতে ওইখানে যদি কেউ ভুলক্রমে যায় বা আশেপাশে যায়, তাদেরকে সাথে নাকি ওই ধরনের একটা মেয়ে বা ওই ধরনের কোনো কিছু তাদেরকে অনেক ভয় দেখায়। তো আমি এটা জানতে পারে যে হয়তোবা এই কারণে সে বিপদে পড়েছিল এবং সেই মেয়েটা তাকে ভয় দেখাচ্ছিল। তো এই ছিল আবিরের ঘটনা। রাসেল ভাই, আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। এটাই ছিল আমার ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। আমি আজ যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে মানিক। তো মানিক ভাই তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। মানিক ভাই যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ওভাবেই বলছি। আসলে ঘটনাটা মূলত তার পরিবারের সবার সঙ্গেই কিছু কিছু ঘটেছে এবং এখনও ঘটছে। ঘটনাটা শুরু হয় মানিক ভাইয়ের বাবা এবং তার আম্মুর বিয়ের সময়কাল থেকে। আমি ঘটনায় চলে যাচ্ছি। তো বর্তমানে এখন এই সময়টাতে মানিক ভাইদের সঙ্গে কিছু কিছু সমস্যা ঘটে যাচ্ছে ছোট থেকেই। তো মানিক ভাই এবং তার বোন মুক্তা আপু, তারা যমজ। মুক্তা আপু মানিক ভাইয়ের থেকে কয়েক মিনিটের বড়, কিন্তু তারা একসঙ্গে বেড়ে ওঠার সময়ও দুইজনের বেশ কিছু সমস্যা দেখা যায়। তো মানিক ভাইরা যখন ছোট থেকে বড় হতে থাকে তারা বুঝতে পারে না আসলে সমস্যাগুলি কেন হচ্ছে। তার পরিবারে থেকে তাদেরকে বলা হয়নি, কিন্তু সমস্যাটা অনেক আগে থেকেই। তো এখন মুক্তা আপুর সঙ্গে যে সমস্যাটা হচ্ছে তা হচ্ছে যে মুক্তা আপু স্বপ্ন দেখে যে কোনো একজন লোক, বেশ সুদর্শন একজন যুবক মুক্তা আপুকে রাতে স্বপ্নতে আসে এবং তার সঙ্গে কথা বলতে চায়। তো মুক্তা আপু তো ব্যাপারটা ওভাবে প্রথমে আমলে নেয় না, ভাবে যে হ্যাঁ সত্যি কোন এক স্বপ্ন দেখছে, স্বপ্নের ফলে এরকমটা হচ্ছে। কিন্তু দিন যত যাচ্ছে তার কাছে, মুক্তা আপুর কাছে মনে হচ্ছে এটা স্বপ্ন না, হয়তো সত্যি কিছু। এভাবে দিন কাটছে। তো
এভাবে কিছুদিন যাবার পর এক রাতে মুক্তাপু দেখে যে মুক্তাপুর বিছানার পাশে অসম্ভব সুন্দর একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো এখন সেই ঘরের 3টা রুম, একটা রুমে থাকে হচ্ছে আঙ্কেল আন্টি, এক পাশে মানিক ভাই, এবং অন্য রুমটা হচ্ছে মুক্তাপু নিচে ঘুমান। তো মুক্তাপু সেদিন প্রথমে বুঝতে পারে না, তার কাছে মনে হয় ঘরে অন্য একটা কিছু আছে যা কিনা তার দিকে তাকিয়ে আছে। তো মুক্তাপু কিছুক্ষণ অস্বস্তিতে থাকে এবং একটা সময় গিয়ে চোখ মেলে তাকান এবং মুক্তাপু দেখে যে তিনি বিগত কয়েকটা দিন টানা যে ছেলেটাকে দেখেছে, স্বপ্নতেও সে দেখেছে অসম্ভব সুন্দর একটা ছেলে, এখন দেখে সেই ছেলেটি তার পাশে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে মুক্তাপু ভয় পায়নি, কিন্তু বেশ অবাক হয়েছে। তো সেই ছেলেটা মুক্তাপুর সঙ্গে কথা বলতে চায়, তো কোনো কারণে মুক্তাপু কথা বলে না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ছেলেটা বলে যায়, মানে বলতেছে আমি চলে যাব, আমার সঙ্গে একটু কথা বলো। তো মুক্তাপু কথা বলে না। তার পরের দিন বলে যে আবার আসবে রাতে। তো সেদিন পরের দিন রাতে মুক্তাপু আর ঘুমায়নি। মুক্তাপু চিন্তা করতে থাকে আসলে এটা কি স্বপ্ন দেখেছে নাকি সত্যি। তো এরকম কয়েকটা দিন জেগে থাকে যে যদি সত্যি হয় তাহলে তো দেখতে পাবে। তো টানা 2-3 দিন তিনি জেগে থাকেন, কিন্তু তখন আর সেই ছেলেটিকে দেখতে পারে না। তো 2-3 দিন জাগার ফলে একদিন খুব গভীর ঘুম পায়। তারপরে পরের দিন রাতে মুক্তাপু ঘুমিয়ে যায়। আর ঠিক সেদিন সেই ছেলেটা আসে। সেদিন যখন রাতে আসে, প্রথম দিনের মতোই মুক্তাপু প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করে এবং কিছুক্ষণ পর চোখ মেলে দেখে ঠিক তার খাটের পাশে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। আজকে যেন ছেলেটির চেহারাটা কেমন উজ্জ্বল, খুব সুন্দর লাগতেছে এবং ছেলেটি যে পোশাক পরে আসছে সেই পোশাকটাও জ্বলজ্বল করতেছে। মুক্তাপু সেদিন মানে অপেক্ষায় থাকে, যদি ছেলেটা কোনো কথা বলে তাহলে সেও কথা বলবে। সেদিন ছেলেটা আপুর নাম জিজ্ঞেস করে এবং অনেক কথাই হয়। তো এরকম কথা হইতে থাকে। মুক্তাপু মনে মনে অপেক্ষা করে যে ছেলেটা কখন আসবে, কখন কথা বলবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আর মুক্তাপু কেমন যেন ছেলেটা না আসলে অস্থির বোধ করতে থাকে। তো মুক্তাপু দেখতে বেশ ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু দিন দিন এখন মুক্তাপুর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না, রাতে ঘুমও হচ্ছে না। তো একটা পর্যায়ে মুক্তাপু তার পরিবারকে বলে যে আসলে এরকম, মানে যখন জিজ্ঞেস করে সে ঠিকমতো ঘুমায় না, খায় না, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তখন মুক্তাপু বলে যে আসলে আমি তো রাতে জেগে থাকি, এমন একটা ছেলে আসে, ওকে তো এলাকায় কখনো দেখি নাই, ছেলেটাকে আমার ভালো লাগে। তো এরকম তার পরিবারে বলে যে এগুলো কি বলতেছে, এরকম ছেলে তো এখানে কোথাও নাই না। মুক্তাপু বলে যে না আছে। তো এমন করতে করতে বেশ কিছুদিন পর সেই ছেলেটা আবার আসে। আসলে মুক্তাপু তিনি ঘরে বসে কথা বলতে থাকে। তো সেদিন আন্টি কেমন যেন সন্দেহ লাগে, আন্টি ঘরে দরজাটা ফাঁকা করে দেখে যে ঘরে কেউ আছে কিনা। তো এতটুকু দেখে যে একটা অবয়ব নড়াচড়া করতেছে, আর আপু সেই অবয়বের দিকে তাকিয়ে কথা বলতেছে। আন্টির সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে লাইট জ্বালায় দেয়। লাইট জ্বালিয়ে দেখে কিচ্ছু নেই। আর আপু কেমন যেন লাইটের আলো দেখে মানে আন্টির দিকে তাকায়, আর তাকানোর পর সব কিছু ভুলে যায়। তার কাছে মনে হচ্ছে আন্টির কাছে মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। তো এরকম যখন আন্টি দেখে, বুঝে যায় কোনো এক সমস্যা আছে। আন্টি এবং আঙ্কেল এলাকার একজন হুজুরকে নিয়ে আসেন, বেশ ভালো একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর ঘরে ঢুকেই সরাসরি মুক্তাপুর ঘরে চলে যায়, মানে তাদের বাসায় ঢুকে সরাসরি মুক্তাপুর রুমে চলে যায়। চলে যাবার পর মুক্তাপুকে বলে যে মুক্তাপুকে সেই ঘর থেকে নিয়ে যেতে বলে অন্য একটা রুমে। তো হুজুর কিছু একটা কাজ করেন, কাজ করে বের হয়ে আসেন, কিছু পানি পড়া এবং তেল পড়া আপুকে দেয়, আর বলে যে ও রাতে যখন ঘুমাবে তখন ঘুমানোর আগে বেশ কিছু সূরা এবং নিয়মকানুন শিখিয়ে দেয় যে এগুলি পরে ঘুমাবে আর পানিটা খাবে। আর
তিনি যখন শুয়ে পড়বে বিছানায়, তখন সে বিছানার চারপাশে পানিগুলো ছিটা দিয়ে দিতে বলে। তো এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে, আর কোনো সমস্যা হয় না। তো অনেক দিন পর একদিন কোনো এক কারণে আপু টানা কয়েকদিন নিয়ম ভেঙে ফেলে, সে পানিও খায় না এবং কোনো কারণে সূরাগুলো উনি নিয়মিত পড়েন না। তো সেদিন রাতে সেই যুবক, সুন্দর যুবক ছেলেটি আসে এবং মুক্তাপুকে বলে একটু রাগান্বিত স্বরে যে তুমি এমন করলা কেন, তুমি বাসায় কেন করলা, যার কারণে তোমরা এমন কিছু কাজ করেছে, আমি তো আসতে পারতেছি না, তোমার সঙ্গে দেখা করতে পারতেছি না, তুমি একটু বাইরে আসো। তো মুক্তাপু দেখে যে ঘরের একটা নির্দিষ্ট দূরত্ব সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। মুক্তাপুর কেন যেন ছেলেটার কথায় সায় দেয় এবং ঘর থেকে বের হওয়ার জন্য বিছানা থেকে নেমে সরাসরি মেন দরজায় যায়। দরজাটা খুলে মুক্তাপু হেঁটে হেঁটে বাইরে চলে যায়। তো তাদের ঘরের যে দরজা থেকে একটু দূরেই একটা গাছ ছিল, এক পাশে ডালিম গাছ আর এক পাশে হচ্ছে একটা বড় ডাব গাছ ছিল। সেই ডাব গাছের নিচে গিয়ে মুক্তাপু দাঁড়ায়। তো আন্টি কোনো কারণে ঘুম থেকে উঠে দেখে দরজা খোলা দেখেই আন্টি সরাসরি মুক্তাপুর রুমে যায়, গিয়ে দেখে আপু নাই। আন্টি দেরি না করে দরজা খুলে বাইরে গিয়ে সরাসরি বাইরে চলে যায়। উনি গিয়ে দেখে মুক্তাপু সেই ডাব গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আসলে আজ আন্টি নিজেও দেখছে যে এটা অসম্ভব সুন্দর একটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখে আন্টির বুকে ধক করে একটা শব্দ হয়, কেননা ঠিক এই ছেলেটি বিয়ের আগে আন্টির স্বপ্নতেও আসছে। এটা দেখে আন্টি একটা দৌড়ে চলে যায় মুক্তাপুর কাছে, আপুকে টেনে ধরে ঘরে নিয়ে আসতে চাইছে, কিন্তু আপুর শরীরে তখন যেন প্রচণ্ড শক্তি চলে আসছে, তার শরীরে যেন 4-5 জন মানুষের শক্তি। আন্টি তখন চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওই অবয়বটাকে উদ্দেশ্য করে বলে যে তুমি এতদিন পরে আসছো আমার পরিবারে আবার সমস্যা করতে, তুমি চলে যাও। তো আন্টি জোরে জোরে যখন কথা বলতেছিল, চিৎকার করতেছিল, তখন আঙ্কেল দৌড়ে গিয়ে বাইরে যায়। তখন আঙ্কেল এবং আন্টি মুক্তাপুকে নিয়ে আসে এবং সে রাতে আঙ্কেল হুজুরকে আবার ডেকে আনে। তো হুজুর বলে যে আসলে আমি তো কিছু কাজ করে দিয়ে গেছিলাম, কিছু নিয়ম বলে দিয়ে গেছিলাম, আপনারা তো নিয়মটা মানেননি এবং ঘরে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ছিল না। তো সব কিছু মিলিয়ে হুজুর বলে যে এটা এমন হবার কথা না, এর পেছনে কোনো কারণ আছে কিনা। তখন আঙ্কেল বলে আসলে আন্টি বলে যে এরকম একটা অবয়ব আগে থেকেই তাদের সমস্যা করত। তখন আঙ্কেল এবং আন্টি পুরো ঘটনাটা বলে। তো বিয়ের আগে আঙ্কেল আন্টির তখন বিয়ের কথা চলছিল। তো আন্টির তখন যে গ্রামে থাকতেন আন্টিরা, তো সেই গ্রামে অন্য একটা পরিবারের একটা ছেলেও আন্টিকে পছন্দ করত। তবে সেই ছেলেটি ততটা ভালো ছিল না, ওর পরিবারও ভালো ছিল না, গ্রামের মধ্যে একটু উগ্র টাইপের ছিল ছেলেটা। কিন্তু অনেকটা দূর, তাদের বাড়ি থেকে অনেকটা দূর আঙ্কেলের সঙ্গে তার বিয়েটা ঠিক হয় তাদের এক আত্মীয়ের মাধ্যমে। তো আঙ্কেলের পরিবার থেকে আন্টিদের সবাই দেখতে যায় এবং দেখতে যেদিন যায় সেদিনই আন্টিকে পছন্দ করে এবং সেদিনই বিয়েটা হয়ে যায়। তো আঙ্কেল 2-3 দিন থেকে তাদের ওখানে চলে আসে। উনি তো চাকরি করতো, চাকরিতে চলে আসে। তো নতুন বিয়ে হয়েছে, আঙ্কেল চেষ্টা করতেছে ছুটি নিয়ে আন্টির কাছে যাওয়ার জন্য বা সব কিছু স্বাভাবিকভাবে করার জন্য আর কি। ঠিক কিছুদিনের মাঝে আঙ্কেল শুনতে পায় আন্টি অসুস্থ হয়ে গেছে, কিন্তু কেন অসুস্থ হয়ে গেছে এটা বুঝতে পারছে না বা সবাই চেষ্টা করছে কেন। আন্টি মুক্তাপুর মতো তখন স্বপ্ন দেখা শুরু করে, অসম্ভব সুন্দর একটা ছেলে আন্টির আশেপাশে ঘোরাঘুরি করে। আন্টিদের গ্রামের বাড়িতে বেশ কিছু আম গাছ ছিল আর একটা ছিল জাম গাছ। সেই জাম গাছের আশেপাশে
একজন ঘোরাঘুরি করত। আন্টি খেয়াল করতো যে জিনিসটা কি দেখার জন্য। তো একদিন আগ্রহ করে মাগরিবের আজানের পরপর আন্টি দেখে যে ওইখানে একটা অবয়ব নড়াচড়া করতেছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখে একজন যুবক ছেলে যার চেহারাটা জলজল করতেছে। তো আন্টি কেমন যেন একটা হুঁশ হারিয়ে ফেলে। তিনি হেঁটে হেঁটে সেই জাম গাছের নিচে যায়, গিয়ে দেখে সেই ছেলেটা চেষ্টা করছে আন্টির সঙ্গে কথা বলার জন্য। আন্টি কেমন যেন হিপনোটাইজের মতো হয়ে যায়। সেই ছেলেটাকে আন্টির খুব ভালো লেগে যায় এবং আন্টি কোনো ক্রমে সেই ছেলেটার সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব থাকে। প্রতিদিনই এই মাগরিবের নামাজের পর আন্টি ঘর থেকে বের হয়ে জাম গাছের নিচে দাঁড়িয়ে থাকতো। তখন এটা আবার আন্টির বাবা মা খেয়াল করলো যে আসলে এটা তো স্বাভাবিক কিছু না, গ্রামে মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন কেন এমন করবে। তো তখন আন্টিকে আবার বাসায় তারা জোর করে ধরে নিয়ে আসে। এলাকায় একজন কবিরাজ ছিলেন, তো সেই কবিরাজ বলে যে এটা তো ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ, তোমরা ভালো কাউকে দেখাও। তো এরকম চলতে থাকে। আন্টিরও ঠিক মুক্তাপুর মতো একই অবস্থা, চোখের নিচে কালি পড়ে যায়, ঠিকমতো খাবার দাবার খেতে পারে না, সব স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে থাকে। তো একটা সময় এই কথাটা চলে যায় হচ্ছে আঙ্কেলদের বাসায়, মুক্তাবুর বাবাদের বাসায় চলে যায় যে কাকে বিয়ে করছো, মেয়ে তো অসুস্থ, ওরে তো জিনে ধরছে। তো আঙ্কেলও খুব পছন্দ করতো আন্টিকে। আঙ্কেল বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেয় নাই। তা আঙ্কেল করে কি, একদিন পর চেষ্টা করে ছুটি নিয়ে নেয়। তো ছুটি নিয়ে উনি তার চাকরি কর্মস্থল থেকে ট্রেনে করে, তার ডিউটি শেষ হয় রাতে 9টার দিকে, এবং 9টায় তার কর্মস্থল থেকে কমলাপুর এসে একটা ট্রেনে উঠে আন্টিদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তো তখন তো লোকাল ট্রেন ছিল, আসতে আসতে তখন রাত 1:30 কিংবা 2টা বাজে স্টেশনে আসতে। আঙ্কেল স্টেশনে নেমে সরাসরি আন্টিদের বাসায় যাবে। তো অনেক দূর, স্টেশন থেকে তাদের বাসাটা অনেকটা দূর। দিনের বেলা এমনিতে রিক্সা পাওয়া যায়, বা রাতে 8টা 7টা 8টা বা 9টা পর্যন্ত ভ্যান বা রিক্সা পাওয়া যায়। তো তখন তো রাত 2টা বেজে গেছে। আঙ্কেল স্টেশনে নামার পর কিচ্ছু পায় না। তো আঙ্কেল কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে যে ওখানে কিছু নাই, ওনাকে হেঁটেই যাইতে হবে। দেখা যাচ্ছে স্টেশনের পাশে ছোট্ট একটা চায়ের দোকান। তো আঙ্কেল ওখানে যায়, গিয়ে 1 কাপ চা খায়, এবং চা খাওয়ার পর সেই দোকানিও দোকান বন্ধ করে দেয়। তো আঙ্কেল দোকানিকে বলে যে উনি কোন গ্রামে যাবে, আন্টিদের গ্রামে যাবে, কিভাবে যাবে, এখন কোনো ভ্যান বা রিক্সা পাবে কিনা। তো সেই দোকানে বলে যে না, এখন কিচ্ছু পাবে না, তবে দোকানে বলে দেয় কিভাবে যেতে হবে, ওই রাস্তাটা বলে দেয়। তো আঙ্কেল ভাবে যে এখানে তো আর বসে থেকে লাভ নাই, ছুটিও মাত্র 2 দিনের, তো যত দ্রুত পারা যায় চলে যাবে। আঙ্কেল স্টেশন থেকে সেই ডিরেকশনে হাঁটা শুরু করে। তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আর গ্রামে তো মাটির রাস্তা, আগে বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তাটা কাদা। তো আঙ্কেল হাঁটতে শুরু করে। হেঁটে যখন প্রায় 8-10 মিনিট হয়ে যায়, ঠিক তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। আর তখন আঙ্কেল খেয়াল করে চারপাশ এত অন্ধকার, মাটির রাস্তা বৃষ্টি পড়ে কাদা হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে, চারপাশে কোনো জনমানব নাই, এবং 2 পাশ থেকে ব্যাঙ ডাকতেছে। সেই ব্যাঙের ডাকগুলি কানের মধ্যে এমনভাবে বাজে যে তার ভয় লাগতে শুরু করে। আঙ্কেল মাত্র 2-1 বার এই গ্রামে আসছে আগে, যে কয়েকদিন ছিল এই পথে 2-1 বার আসছে, ঠিক তেমনভাবে চেনে না। আঙ্কেল আইডিয়া করে যাচ্ছে। তো ওখানে একটা রাস্তার মোড় পড়ে, 3 রাস্তার মোড়। তো আঙ্কেল আরও কিছুক্ষণ যাবার পর, মনে হয় 20 মিনিট হয়ে গেছে, তিনি দেখে সেই 3 রাস্তার মোড়ে পৌঁছে গেছে। আঙ্কেল এখন শিওর হয় যে রাস্তা ঠিক আছে। ওখানে যাবার পর এমন বৃষ্টি শুরু হয়, খুব জোরে ধুম বৃষ্টি শুরু হয়। আঙ্কেল কি করবে ভেবে পায় না। তো ওখানে ছোট একটা ভাঙা চায়ের দোকান ছিল ওই মোড়টায়, উপরে ছোট্ট একটা ছাউনির মতো, আর যেখানে বসে চা খাবার জন্য বাঁশের বেঞ্চ। আঙ্কেল দৌড়ে সেই ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। ছোট্ট একটা ছাউনি, এখানে একজন দাঁড়ানো যায়, কিন্তু আঙ্কেল দেখে ওখানে বৃদ্ধ একজন লোক দাঁড়িয়ে আছে। সেই লোকের সামনে একটা ভ্যান, আর আঙ্কেলও সেই বৃদ্ধের পাশে গিয়ে দাঁড়ায়।
তো বৃদ্ধ বলে যে আসেন ভিতরে আসেন, ভিজে যাইতেছেন তো। তো তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, বৃষ্টি তো কমে না, এরকম কথা বলতে থাকে। বৃদ্ধ জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন? তো আঙ্কেল বলে সে যে গ্রামে যাবে। তো বৃদ্ধ বলে যে আচ্ছা আমিও তো ওই গ্রামে যাবো ভ্যান নিয়ে, বৃষ্টিটা একটু থামুক তাহলে এক লগে যামনি। তো আঙ্কেল আর সেই বৃদ্ধ অপেক্ষা করতে থাকে। তো একটা সময় সেই ধুম বৃষ্টিটা কমে যায়, গুড়ি গুড়ি বৃষ্টি থাকে, তুষারের মতো যেরকম বৃষ্টি পড়ে সেই রকম বৃষ্টি পড়তেছে। তো মাটি রাস্তা, কাদা, সম্পূর্ণ রাস্তায় তো উঠতে পারে না। তো আঙ্কেল তার ব্যাগটা ভ্যানের উপর রাখে। তো সেই বৃদ্ধ ভ্যানটা টেনে নিয়ে যাচ্ছে আর আঙ্কেল যাচ্ছে ভ্যানের পেছন পেছন। কাদামাটি রাস্তা নষ্ট হয়ে গেছে, তো তো কিছুটা রাস্তা বেশি নষ্ট, ততটুকু রাস্তা তারা হেঁটে পার হয়। কিছুটা দূর গিয়ে সেই ভ্যানালা বলে যে উঠেন, আমরা এখন রাস্তা ভালো আছে, আমরা যাইতে থাকি। তো তখন ভ্যান চালক ভ্যান চালাইতে থাকে, আঙ্কেল তো পেছনেই। তো একটা সময় সেই ভ্যান চালক কথা বলেই যাচ্ছে যে আমরা তো ওই রাস্তায় যাইতেছি, তবে মাঝখানে ছোট্ট একটু কাজ আছে। তখন আঙ্কেল বলে যে কি কাজ? কয় এত রাইতে মানে আমার কাছে একটা খবর আইছে যে ওই গ্রামের যাওয়ার পথে এই বাড়িতে একটা যুবতী মেয়ে মারা গেছে, তার লাশটা নিয়ে যাইতে হবে। কবে আমি যদি ভ্যানে লাশ উঠাই আপনি কি ভয় পাবেন? তখন আঙ্কেল বলে যে আসলে ওই বাড়ি পর্যন্ত যাই, তারপরে লাশ উঠাইলে না হয় আমি হেঁটে চলে যাব। তো আঙ্কেল বলে যে না আমি ভয় পাই না, না 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 ভয় পাবো না, আপনি চলেন। তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে যায়। তো আঙ্কেল মনে মনে ভাবতে থাকে আসলে লাশটা, মহিলা মানুষের লাশ উঠাবে, আমি কি লাশের ভ্যান দিয়ে যাব? এত রাতে তো কিছুই পাবো না। আঙ্কেলের মনে একটু আশা জাগে, যেহেতু ওখানে মানুষ মারা গেছে, ওইখানে তো অনেক মানুষ জেগে আছে, আর দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, সাথে অবশ্যই রিক্সা বা ভ্যান কিছু আছে। তাদের কোনো একটা রিক্সা বা ভ্যানের সঙ্গে আঙ্কেল ওই গ্রামটায় যাবে। এবং সেই বৃদ্ধ যিনি ভ্যান চালাচ্ছেন তিনিও বলেন যে আঙ্কেল যে গ্রামে যাবে সেই গ্রামেই যাবে। আঙ্কেল তো গ্রামে একটা পুরাতন কবরস্থান আছে, এই কবরস্থানটা নিয়ে আঙ্কেল আগেও অনেক কথা শুনেছে, আসলে যে কবরস্থানটা ভালো না, এখানে এখন আর তেমন কবর দেওয়া হয় না, মোটামুটি পরিত্যক্ত হয়ে গেছে। কিন্তু সেই বৃদ্ধ বলে যে যে যুবতী মেয়েটা মারা গেছে তাকে সেই কবরস্থানেই কবর দেয়া হবে। তো আঙ্কেল তখন আর এগুলো ওইভাবে চিন্তা করে না, বা আঙ্কেলের মাথাতেও নাই। তো সেই বৃদ্ধ যখন সেই বাসার খুব কাছে চলে যায়, তখন বৃদ্ধ একটা কথা বলে যে আমরা যার লাশটা ভ্যানে উঠামো ওই লাশটা কার জানেন? আপনি কি লাশটা দেখবেন? তখন আঙ্কেল বলে যে না আমি তো লাশ দেখব না, জানতে হবে না, আপনি চালান। তখন বৃদ্ধটা সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়ানোর পর বলে যে স্যার এই লাশটা না আমার বড় মেয়ের, বিয়া দিছিলাম জামাইয়ের সাথে, ঝগড়া করে বিষ খাইছে, বিষ খাইয়া মারা গেছে। এই লাশটা ওরা এই গ্রামে আর কবর দিতেছে না, এখন কবর দিব ওই কবরস্থানে এই গ্রামে, যেটা আঙ্কেলদের মানে আঙ্কেলের আন্টিদের বা গ্রামের বাড়ি, এবং ওই কবরস্থানটার কথা বলে যেটা পরিত্যক্ত প্রায়। আঙ্কেল কথাটা শুনে অবাক হয়ে যায় যে নিজের মেয়ে বিষ খেয়ে মারা গেছে আর তার লাশ নিতে ভ্যান নিয়ে আসছে সে মেয়ের বাবা। তো তারা ভ্যান নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়ায়। তো আঙ্কেলও সেই ভ্যানের মধ্যে থাকে, দেখে যে একটা বাড়ি, শুধু একটা বাড়ি, চারপাশে আর কোনো বাড়ি নেই, ওইখানে একটা বাড়ি, টিনের বাড়ি, কিন্তু কোথাও মানুষজন নাই। মাঝখানে মানে ভ্যান আর ওই বাড়ির মাঝে উঠান, সেই উঠানের মাঝে একটা লাশ রাখা, কোনো খাটিয়া না, কাফনে মোড়ানো লাশ মাটিতে শোয়া রাখা। তখন আঙ্কেল একটু চিন্তা করে যে মানুষ মারা গেছে, এখানে তো অনেক মানুষ থাকার কথা, কান্নাকাটি করার কথা। তখন সেই বৃদ্ধটা আঙ্কেলকে বলে যে আপনি থাকেন, আমি লাশটা নিয়ে আসি, ভয় পেন না, এটা আমার মেয়ের লাশ। তো এটা আঙ্কেল এটা শুনে ভ্যান থেকে নেমে দাঁড়ায়, ভ্যান থেকে তার ব্যাগটা কাঁধে নেয়। সে বৃদ্ধ লোকটি হেঁটে উঠানের দিকে যায়, হাতের বামে উঠানের দিকে যাচ্ছে, আর লাশটা কাফনে মোড়ানো সেই উঠোনে রাখা।
এবং টিনের ঘরে তখন কেমন জানে ধুম ধুম শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কেউ কাউকে সেই টিনে ধরে ছুঁড়ে মারছে, কোনো শক্ত কিছুতে টিনে বাড়ি দিচ্ছে। এটা শুনে আঙ্কেল ভয় পেয়ে যায়। তিনি ভাবে যে তিনি কোনো ডাকাতের খপ্পরে পড়লো কিনা, হয়তো তার জান চলে যাবে। কিন্তু দেখা যায় এই বৃদ্ধটি যখন সেই লাশের ওখানে যায়, বৃদ্ধটি নিজেও কান্না করতেছে না, আশেপাশে কোনো মানুষ নেই, একাই বৃদ্ধটি লাশটাকে তার কুলে আস্তে আস্তে করে টেনে কুলে ওঠায়, হেঁটে হেঁটে ভ্যানের কাছে আসতে থাকে। আঙ্কেল সেই ভ্যান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। সে বৃদ্ধ লাশটাকে করে কি ভ্যানের একটা পাশে লম্বা করে শোয়ায় দেয় এবং বলে যে বাজান, যে ছোটবেলায় আমি আমার মাইয়াটারে কোলে নিছিলাম না, ওই ওজনই আছে, ওজন নাই। মেয়েটা যে কি ভুল করলো বিষ খায়া। ভয় পায়েন না, আপনি এই পাশে বসেন, এক পাশে বসেন, আমি চালাই নিয়ে যাই, ভয়ের কিছু নেই। তো এটা বলে তারা ভ্যান চালাইতে শুরু করে। আঙ্কেল তো ডিফেন্সে ছিল, এমনিতেও সাহস থাকলেও একটা অস্বস্তির মধ্যে ছিল, যে কি হচ্ছে তার সাথে, অস্বস্তির মধ্যে ছিল। তো অনেকক্ষণ ভ্যান চালানোর পর কিছুক্ষণের জন্য আঙ্কেল একটু অন্যমনস্ক হয়ে যায়। আর ঠিক তখন সে বৃদ্ধ লোকটি বলে যে আমরা তো কবরস্থানে চলে আসছি, কবর দিব, চলেন আমরা একটু কবর দিই, আমার সঙ্গে দোয়া করবেন। তো আঙ্কেলের আর খেয়াল নাই যে এই কবরটা ছিল পরিত্যক্ত। তো তখন সেই বৃদ্ধ বলে যে আপনি লাশের পাওটা ধরেন, আমি একটু মাথাটা ধরি। তো আঙ্কেল তখন আর কিছু করতে পারতেছিল না, সে যেন কেমন বৃদ্ধ যা বলছে তাই শুনতেছে। আঙ্কেল লাশের কাফনে মোড়ানো লাশের পা ধরে আর সে বৃদ্ধ ধরে মাথার অংশটুকু। তারা কবরস্থানের ভেতর যায়। যাবার পর আঙ্কেল দেখে ওখানে একটা কবর খোলা, মানে কবর খোঁড়া থাকলে সে বৃদ্ধটা কবরের ভেতর নামার পর বলে যে লাশটা দেন। তো কোনো রকম আঙ্কেল কাফনে মোড়ানো লাশটা সেই বৃদ্ধের হাতে দেয়। দিলে বৃদ্ধ লাশটা কবরে নামানোর পর সে বৃদ্ধ কেন যেন আঙ্কেলকে বলে যে বাজান, আমার মেয়ের লাশ দেখবেন, মুখটা দেখবেন, একটু দেখেন কত মায়া লাগে। তো এটা বলে বৃদ্ধ লাশের মাথার কাফনের অংশটুকু খুলতে থাকে। আঙ্কেল কেন যেন ওইখান থেকে চোখ সরাইতে পারতেছিল না, কবরস্থান থেকে নড়াচড়া করতেও পারতেছিল না যে বের হয়ে আসবে। ঠিক তখন বৃদ্ধটা সে লাশের মুখ খুলে দেয়। আঙ্কেল দেখে এই লাশটা আন্টির লাশ, মানে তার স্ত্রীর লাশ। এটা দেখে আঙ্কেল একটা চিৎকার দিয়ে কবরের কোন অংশ দিয়ে দৌড় দেয়, তার আর খেয়াল নাই। তিনি কোনো রকম একটা নির্দিষ্ট দূরত্ব পার হয়ে চিৎকার করতে থাকে, আর একটা সময় বুঝে কিছু একটা তার পেছনে ধাওয়া করতেছে। এরপরে তার কোনো জ্ঞান থাকে না, উনি সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরে তার পরদিন ফজরের নামাজের পর যখন ভোরের আলো ফোটে, তখন তিনি পড়েছিল সেই কবর থেকে একটু দূরে একটা রাস্তায়, যেখান দিয়ে খুব কম মানুষ যাতায়াত করে। তো ভোরের দিকে গ্রামের একজন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি দেখে যে আঙ্কেল রাস্তায় পড়ে আছে। তাকে দেখে চিনে, যেহেতু কিছুদিন আগে একবার দেখছে। পরে তাকে ধরে বাসায় নিয়ে যায়, সবাইকে বলে আঙ্কেল এখানে পড়েছিল। এবং আঙ্কেলে যখন বাসায় নিয়ে যায়, সবাই দেখে অবাক হয় যে ওর তো আসার কথা ছিল রাতে, আর জানতো না। পরে বলছে রাতে আসার কথা ছিল, কিন্তু রাতে এইসব ঘটনা তার সঙ্গে ঘটছে। পরে কবরের কথা বলে এই জায়গায় কবর দেখছে। পরে সবাই মিলে সেই কবরস্থানে যায়। ওখানে গিয়ে কিচ্ছু পায় না, শুধু দেখে যে আঙ্কেলের কাঁধের ব্যাগটা পড়ে আছে। এবং আঙ্কেলের জ্বর চলে আসে, প্রচণ্ড জ্বর। আর যখন একটু জ্বর কমে, আঙ্কেল আন্টিকে দেখে একটু ভয় পেয়ে যায়। ঠিক এই চেহারাটাই সেই রাতে, গতকাল রাতে আঙ্কেল দেখেছে যে কবরে শোয়ানো। ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগে, কোনো না কোনো বড় একটা সমস্যা আছে। তো এটা শুনে আঙ্কেল তো সেই বাসায়ই থাকে, এবং এটা শুনে আন্টির বাবা খুব খোঁজাখুঁজি শুরু করে, বিভিন্ন জায়গায় খুঁজে
বড় একজন আলেম নিয়ে আসে এবং সেই আলেম বলে যে আসলে এটা অস্বাভাবিক একটা বিষয়। এই আন্টি তো যে ছেলেটা পছন্দ করতো, আন্টিকে বখাটে ছেলেটা, সে জেদ করে হিংসায় তাকে একটু মানে কালো জাদু করে ফেলেছিল, একটু না ভালো কালো জাদু করে ফেলেছিল, যার রেশটা এই দুইজনের উপর পড়েছে, আন্টিকেও করেছে আঙ্কেলকেও করেছে। তো এটা করার ফলে তাদের সমস্যাটা হচ্ছে। তখন সেই আলেম কোনো একটা ব্যবস্থা করে দেন, অনেক দিন কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আন্টির পেটে বেবি আসে মানিক ভাই এবং মুক্তা আপু, তখন থেকে কিছু কিছু সমস্যা হয়। তো একদিন রাতে যখন খুব মানে বেবি ডেলিভারির সময় চলে আসে, তখন আন্টি একটা স্বপ্ন দেখে। সেই অসম্ভব সুন্দর সেই ছেলেটা বলে যে এতদিন তো দূরে রাখছিলা, আমি তো তোমার কলিজা নিয়ে যাব। এটা দেখার পর আন্টির মনে তো এমনিই ভয় থাকে। আন্টি আবার তার বাবাকে খবর দেয় যে বাবা এরকম হয়েছে। তো সেই আলেম হুজুর আবার কিছু একটা করেন এবং কিছু নিয়ম বলে দেন, ঠিকমতো নামাজ রোজা রাখতে বলেন, কিছু পানি পড়া তেল পড়া দিয়ে দেন, যার ফলে আন্টি অনেক দিন আর কিছু দেখে না, আর কোনো সমস্যাও হয় না। কিন্তু মুক্তা আপা মানিক যখন মোটামুটি বড় হয়ে যায়, তখন থেকে আবার শুরু হয়। এই রিসেন্টলি মুক্তা আপুর সঙ্গে এই ঘটনাগুলি এখনও ঘটছে। তো এই ঘটনাটা মানিক ভাই আমাদের পাঠিয়েছে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।